আচ্ছা, আমরা গত ক্লাসে যে টপিকগুলো আলোচনা করছি সেটা সম্পর্কে আরেকটু রিক্যাপ করি। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করবো সেটা নিয়ে অলরেডি আলোচনা করছি। তো মডার্ন ওয়েব টেকনোলজিতে আমরা যে কোনো ওয়েবসাইট যাই দেখি না কেন, দিন শেষে জাভাস্ক্রিপ্টই আসলে মূল বিষয়। ব্রাউজারে যত কিছু দেখতেছে না কেন, জাভাস্ক্রিপ্ট সবকিছু করতেছে, যে কারণে জাভাস্ক্রিপ্ট পপুলারিটি অনেক বেশি। তো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনার জাভা পিএইচপি ল্যাঙ্গুয়েজটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে, সিনট্যাক্সটা অনেক কাছাকাছি। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কমন কিছু জিনিস থাকে। ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল থাকে, যেটা আমরা অলরেডি গত ক্লাসে দেখছি যে ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। হুম ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবলের এগেনস্টে হচ্ছে কি থাকে, ভেরিয়েবল হচ্ছে রাখা একটা কন্টেনার যেটার এগেনস্টে ইনপুট ডাটা রাখি। ডাটার মধ্যে আবার কি থাকে, কখনো নাম্বার থাকে, কখনো স্ট্রিং থাকে, কখনো বুলিয়ান ভ্যালু থাকে। সেটাকে বলতেছে কি, ডেটা টাইপ। তো ভেরিয়েবলের মধ্যে আমাদের কি কি ছিল, আমরা হচ্ছে লেট দ্বারা ভার দ্বারা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এরপর কি ছিল, লেট ছিল, লেট দ্বারা হচ্ছে আমরা নিতে পারি হচ্ছে লেট নেম, এভাবে করছিলাম। এরপরে ছিল কি, কনস্ট্যান্ট। এই যে বিষয়গুলো, এবং এটার এখানে যে ভ্যালু রাখতেছি সেটা কখনো নাম্বার হচ্ছে, আবার কি হচ্ছে, স্ট্রিং হচ্ছে। এবং এই আউটপুট দেখার জন্য লাস্ট ক্লাসে জাভাস্ক্রিপ্টের আউটপুট কয়ভাবে দেখা যায়, কে বলতে পারবেন? আউটপুট দেখার জন্য কি কি ওয়ে ইউজ করতে পারি? কোন একটা আউটপুট আমি ব্রাউজারে দেখতে চাচ্ছি অথবা আমি কনসোলে দেখতে চাচ্ছি, আলাদা আলাদা মেথড ছিল না? আলাদা আলাদা মেথড ছিল। তাহলে আমরা একটা index.html ফাইল নেই, এটার ভিতরে আমরা কি লিখবো, জাভাস্ক্রিপ্ট ফাইল লিখবো। আমরা আলাদা ফাইলও নিতে পারি, html ফাইল নিলাম। যদি আলাদা নিতে চাই তাহলে এখানে script.js অথবা main.js যেটাই নেন না কেন, script.js। তাহলে কি করতে হবে, এই ফাইলটা এই ফাইলের সাথে কি করতে হবে, লিংক আপ করতে হবে। তো প্র্যাকটিস পারপাস আমরা আপাতত সেম পেজের মধ্যেই করতেছি, ইন্টারনালি করছি। আর যদি এক্সটার্নাল করতে হয় তাহলে কি করতে হবে, সোর্স ওই ফাইলটা লিংক করতে হবে, বা script.js ফাইলটা নিলে সেইটা। আচ্ছা, আর তো আমরা ইন্টারনালি করি এখন আপাতত বোঝার জন্য। তো লাস্ট ক্লাসে যেটা ছিল যে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন শিখছিলাম। ভেরিয়েবলের মধ্যে কি কি ছিল, সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের মধ্যে কি ছিল, লেট, কনস্ট্যান্ট, আর একটা কি ছিল, var। হ্যাঁ, তো তিনটার মধ্যে কিন্তু পার্থক্য ছিল, তাই না? বারে কি সমস্যা ছিল, যে বার বললে সেটা হচ্ছে গ্লোবালি সব জায়গায় অ্যাক্সেসিবল, বা এর কোনো স্কোপ নাই। একই ভেরিয়েবল লাস্টে যদি একই নামে বারবার ভেরিয়েবল নেওয়া যায়, লাস্টের ভেরিয়েবলে আউটপুট আসে। আর শুরুতে যদি ওইটার আরেকটা নাম থাকে তাহলে কি হয়, যে নাম মানে একই নাম বারবার নেওয়া যাচ্ছে, তো লাস্ট আইটেমটা সবসময় নিয়ে রিটার্ন করতে হয়। এবং এটার কোনো স্কোপ নাই, ভিতর বাইরে যে কোনো তাতে অ্যাক্সেস করা যায়, এটা হচ্ছে সমস্যা ছিল। এই সমস্যা সমাধানের জন্য মূলত কি আসছে, লেট এবং কনস্ট্যান্টস আসছে। তো কনস্ট্যান্ট কি, লেট দ্বারা ভেরিয়েবল ডিক্লারেশন কি করলে হয়, যে লেট দ্বারা যদি কোনো একটা ভেরিয়েবল নেই, সেটার আমি নতুন করে আর লেট নামে এ দেয়া কোনো ভেরিয়েবল আমি নিতে পারবো না। দেখেন আমার প্রোগ্রাম এখানে এরর দিচ্ছে, কারণ হচ্ছে লেট এর দ্বারা কি, লেট দ্বারা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটাকে ডুপ্লিকেট নেওয়া যায় না, একবারই নেওয়া যায়। বাট কি করা যেতে পারে লেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভ্যালু চেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, এটার ভ্যালু ছিল 10, আমি 20 করে দিলাম। এখন যদি এটাকে আউটপুট দেখতে চাই, তা আউটপুট কিভাবে দেখবো, console.log অথবা document.write, আর একটা কি ছিল, get element by id, এই চার ভাবে আমরা দেখতে পারি। তো এইটা হচ্ছে কনসেপ্ট ছিল, যে এখন আমি যদি এখানে লগ দিই console.log, এখানে যদি এ প্রিন্ট করি, তাহলে এটাকে ফাইলটাকে রান করলে, লাইভ সার্ভার রান করি, এটা কোথায় আউটপুটটা পাবো, আমি আউটপুটটা পাবো হচ্ছে console.log এ দেখাবে। লাইভ সার্ভার রান হচ্ছে, সময় নিচ্ছে আর কি। আর সারা বাংলাদেশে ফোন নাম্বার কি ডুপ্লিকেট আছে কারো? না, একটাই, মানে একটা নাম্বার একটাই আছে, কেন ডুপ্লিকেট হবে না। তো কনস্ট্যান্ট হচ্ছে হচ্ছে এবং কনস্ট্যান্টে কি ভ্যালু চেঞ্জ করা যায় না, আপনি ইচ্ছা করে নতুন করে যে ভ্যালু দিবেন সেটাও কিন্তু সম্ভব না। যেমন লেটের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া যায়, বাট আপনি চাইলে নাম্বার চেঞ্জ করতে পারবেন না। আমি যদি নিচে এখন ইন্সপেক্ট করি, যত আমি কনসোলটা লক করছি, তো আমি আউটপুটটা কোথায় পাবো, কনসোলে পাবো। দেখেন 20 ঠিকই আসছে, এই যে। বাট আমার এখানে বলতেছে বি, এই যে অ্যাসাইন, যেখানে এই যে অলরেডি 19 নাম্বার লাইনে যেটা করলেন, এই যে 19 নাম্বার, এটা কিন্তু সম্ভব না, কারণ কনস্ট্যান্ট কখনো চেঞ্জও করা যায় না, ডুপ্লিকেটও করে না, আবার কি ভ্যালু চেঞ্জ করা যায়। এটা ছিল হচ্ছে আমাদের ভেরিয়েবলের কনসেপ্ট ছিল। এবং ভেরিয়েবলের এগেইনস্টে আমরা কি রাখতেছি, ভেরিয়েবলের এগেইনস্টে হচ্ছে ডাটা রাখতেছি, তাই না? এখন এই ডাটার ভিতরে কখনো হচ্ছে নাম্বার থাকতেছে, কখনো হচ্ছে স্ট্রিং থাকতেছে। হ্যাঁ, এবং ওই যে লেট কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য ছিল, লেট কনস্ট্যান্ট দুইটা ব্লক স্কোপ, মানে ভিতর থেকে কল করলে বাইরে অ্যাক্সেস করা যায় না, এটা একটা ছিল। আচ্ছা, তো
এই যে ডাটা রাখতেছি let is equal to user name কথার কথা লিখলাম, আমরা ক্যামেল কেসে নিতে পারি অ্যাডমিন। এই যে জিনিসগুলো গত ক্লাসে শিখালাম এগুলো একটু বুঝতে হবে আসলে কিভাবে কাজ করে। এখন এই যে এর মান বলি বা বি এর মান বলি অথবা এই ইউজার নেম, এই যে ডাটাটা এটা এক ধরনের, যেমন এখানে আমি বললাম 0.99 বা এরকম, আমরা যদি এই নামে নিই ধরুন প্রোডাক্ট প্রাইস দিলাম, তাহলে এখানে বললাম যে প্রোডাক্টের কি প্রাইস। এখন এই যে সংখ্যা, তাহলে এইটার সংখ্যা এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে দুইটাকে কি বলে নাম্বার বলে, এটা আলোচনা করছি আমরা যে আর নাম্বার বলতেছে। আবার কখনো যেমন হচ্ছে ইজ ফিচার্ড অথবা হচ্ছে ইজ স্টক অ্যাভেলেবল, আমরা এখানে বললাম যে হ্যাঁ যে এটা স্টক আছে কি নাই কথার কথা। তাহলে এখানে এই যে মানটা এটাকে কি বলতেছি বলেন, এটাকে কি বলা হচ্ছে, এই ভ্যালুটা এই স্টক অ্যাভেলেবল এই ট্রুটা এটাকে কি ধরনের ডেটা টাইপ, এটা কি ডেটা টাইপ, এটা তো নাম্বার, এটা কি বলা হয় স্ট্রিং, আর এটাকে কি বলা হয় সব ভুলে গেছে বাসায় যান। ট্রু অথবা ফলসে কি বলা হয় বুলিয়ান, ট্রু অথবা ফলস হচ্ছে বুলিয়ান ভ্যালু, এটা বুঝতে হবে। আর এটা হচ্ছে অ্যারে, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে অ্যারে নিয়ে আমরা সামনে আরো আলোচনা করব। মানে একটা ভেরিয়েবলের মধ্যে অনেক আইটেম আছে, অনেক আইটেম থাকতে পারে, এটাকে বলতেছি অ্যারে। তো জাভাস্ক্রিপ্টে থার্ড ব্র্যাকেট পিএইচপি তে এইভাবে লেখা হয়, কোনো পার্থক্য নাই। আর আরেকভাবে অ্যারে লেখা যায় একটু পরে আসতেছে, অ্যারেও তাহলে একটা ডাটা টাইপ, এর মধ্যে ডাটা থাকতেছে বিভিন্ন ধরনের, এটার মধ্যে নাম্বারও থাকে, আবার আবার ইচ্ছা করলে আপনি বুলিয়ান ট্রু যা ইচ্ছা সব রাখতে পারেন, এটাকে বলে মিশ্র ডাটা টাইপ। হ্যাঁ এই যে ডাটা টাইপ মানে এটা সব ধরনের ডাটাই রাখতে পারে, এবং ভেরিয়েবল কিন্তু একটা। তাহলে এখন আপনাকে আমি 10 জন ফ্রেন্ডের নাম লিখতে বললাম কথার কথা, আপনি কি করবেন f1 f2 f3 বা 10টা ভেরিয়েবল নেবেন, আর যদি ডাটা 1000 হয়ে যায় তাহলে 1000 ভেরিয়েবল নিব না, তখন কি করব আমরা অ্যারে ইউজ করব। অ্যারের ভিতরে একটা ভেরিয়েবলের ভিতরে কি, তো অ্যারেকে বলা হয় জাস্ট লাইক এ কন্টেনার, যেটা হয়তো অনেক ডাটা রাখা যায়, এইগুলো আসবে। তো লাস্ট ক্লাস পর্যন্ত মোটামুটি এইগুলো আলোচনা করছিলাম, এটার এখানে ডেটা টাইপটা দিছিলাম, অপারেটররাও দেখছিলাম, দেখি নাই গত ক্লাসে আমরা অপারেটর নিয়ে কাজ করছিলাম, যে হচ্ছে অপারেটর জেএস এর অপারেটরের মধ্যে কি কি ছিল, অপারেটরের মধ্যে ছিল হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে যেমন দুইটা নাম্বার কম্পারিজন অপারেটর ছিল, এরপরে ছিল লজিক্যাল অপারেটর, হ্যাঁ এরপর আছে টার্নারি অপারেটর, হ্যাঁ আরেকটা আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এরপর আছে হচ্ছে নান ক্লোজিং অপারেটর, নতুন একটা অপারেটর নান ক্লোজিং অপারেটর, এটা নিয়ে আলোচনা। এই যে জিনিসগুলো অপারেটরের ভিতরে, তাহলে আমরা এটাকে বলতেছি, এটাকে যদি এইভাবে দেই এটা হচ্ছে অপারেটরস। তো এইটা নিয়ে আলোচনা করছি, অ্যারিথমেটিকের মধ্যে কি ছিল যোগ বিয়োগ গুণ ভাগ। যেমন এখানে একটা ভেরিয়েবল নিলেন আপনার হচ্ছে লেট এক্স লেট ওয়াই, এরপরে তাহলে এখানে আউটপুটে কি আসবে 30 আসবে, তাই তো এটা যোগ করলেন, তাহলে এটা যোগ হতে পারে বিয়োগ হতে পারে গুণ হতে পারে ভাগ হতে পারে, তাহলে এটাকে বলতেছি আমরা অ্যারিথমেটিক অপারেটর। কম্পারিজন অপারেটরের মধ্যে কি আছে, কম্পারিজন অপারেটরের মধ্যে তুলনা করা, হ্যাঁ কোন একটা আইটেমকে তুলনা করা। তো ধরেন এখানে আমরা তো এখন তুলনা করতে গেলে তো আমাকে কন্ডিশন লেখা শিখতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট বুঝতে হবে। যেমন আপনার দুইজনের মধ্যে আপনাদের একটা মার্ক কম্পেয়ার করতে পারতেন, অথবা আপনাদের দুজন এজ কম্পেয়ার করব, এ কি একটা বড় কিনা, কথার কথা না। যেমন এখানে বললাম লেট, আমরা একটা ভেরিয়েবল নেই, তো এ দিয়ে ভেরিয়েবল নিলাম বিও নিলাম, এখন এখানে তো এ নামে কোনো ভেরিয়েবল অলরেডি নিচে দেখেন এই যে উপরে অলরেডি নিয়ে রাখছে, কাজ করবে? লেট তো ডুপ্লিকেট ইউজ করা যায় না, করা যায়? করা যায় না, তাহলে পুরো কোডটা আমরা আপাতত এটা বন্ধ রাখলাম এখানে। আচ্ছা এই জায়গায় ভালো সহজ করে চিন্তা করেন যে আসলে এর মান 10, বি এর মান কত 20, এখন কম্পেয়ার করলেন, আপনি এটা ভেরিয়েবলে রাখছেন, আসলে এ সমান সমান বি কিনা, আউটপুট কি আসবে ফলস আসার কথা না, কারণ এ আর বি এর মান তো সমান না, তাহলে আউটপুট কি আসবে ফলস আসবে, আউটপুট দিলে আউটপুটটা আসবে হচ্ছে ফলস, এটাকে বলতেছি কম্পারিজন অপারেটর। আবার কম্পারিজন অপারেটরের মধ্যে আরো চিহ্ন আছে, যদি এটা বলি এখন কি আসবে বলেন, সাধারণ লজিক দিয়ে বলেন এখানে আউটপুট কি আসার কথা, বুঝতেছেন না? কম্পেয়ার মানে তুলনা করতেছেন এ এবং বি, এটার মধ্যে কে বড় আর কে ছোট, এটা তো সহজ জিনিস, বি বড়। তো এখন আমি বললাম এ এই চিহ্ন বুঝি, এটাকে বলা গ্রেটার দেন কি চিহ্ন, অপারেটর। তাহলে এই অপারেটর বুঝতে হবে, প্রোগ্রাম করতে গেলে অপারেটর না বুঝলে আপনি কেমন লজিক লিখবেন, কি অপারেটর লিখলে কি হয় সেটা জানতে হবে না, তো অপারেটর গুলো তো আমাকে বুঝতে হবে, সেটা তো বললাম যে আপনাদের অপারেটর সম্পর্কে আইডিয়া জানতে হবে। অপারেটরের মধ্যে কি কি অপারেটর আছে, যে আমরা হচ্ছে লজিক্যাল অপারেটর একটু পরে আসতেছি, আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর একটু আসি,
এই যে কম্পারিজন অপারেটরের মধ্যে কি কি চিহ্ন আছে দেখেন তো এখানে। ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে দুজন সমান, যখন আপনাদের দুজনের তুলনা করতেছি যে দুজনে এ প্লাস পাইছে, কথার কথা। আবার এমন হতে পারে দুজন কি গোল্ডেন এ প্লাস পাইছে, কম্পেয়ার যদি করি সেক্ষেত্রে আমরা মার্কিং চিন্তা করবো সেখানে 90% উপর আছে কিনা। তাহলে এই ইকুয়াল মানে হচ্ছে সমান যদি হয় তাহলে ট্রু, না হলে কি ট্রু আসবে? এখানে বলছে ইকুয়াল মানে ট্রু হতে হবে। আচ্ছা, এটার মানে নট ইকুয়াল, যদি সমান না হয় তাহলে ট্রু, তার মানে সমান হলে ট্রু হবে না, সমান না হলে ট্রু, সেটা বলছে নট ইকুয়াল। আর এই যে এটাকে বলা হয় কি স্ট্রিক্ট ইকুয়ালিটি, আবার আমরা বলি হচ্ছে আইডেন্টিক্যাল বলি, এটা আমরা পিএসপি তে বলি আইডেন্টিক্যাল বা স্ট্রিক্ট ইকুয়ালিটি, ইকুয়াল ভ্যালু এন্ড ইকুয়াল টাইপ। তাহলে এটার সমান সমান বুঝলেন যে কম্পেয়ার করলেন, তাহলে এই তিনটা দিলে কি হবে আবার? এটার মানে হচ্ছে যখন কম্পেয়ার করতেছেন তাদের যে ভ্যালু এবং ডেটা টাইপ দুইটাই সমান হতে হবে। আবার বোঝাই, এই চিহ্ন মানে হচ্ছে দুইজনের ভ্যালু এবং ডেটা টাইপ। এই জায়গায় সহজ করে আবার দেখায়, সিম্পল একটা জিনিস, তখন কম্পারিজন করতেছেন আপনি। এখানে ধরেন এখানে $x, সরি আমি পিএসপি লেখা শুরু করে দিছি। আর আমি লেট নিলাম হচ্ছে নাম1, একটা ভেরিয়েবল নিলাম, হ্যাঁ, নাম্বার 1 10, নাম্বার 2। আচ্ছা, ভালো করে দেখেন, এইটাকে আমি আরেকটা নিলাম নাম্বার 3, কথার কথা, লেট নাম 3। আচ্ছা, এই জায়গাতে আমি এটা দিলাম। আচ্ছা, এখন আপনি সহজ কথায় বলেন এই 1 আর 3 এর সাথে পার্থক্য কি? আপনারা বলেন, জেনারেল লজিকে বলেন 1 আর এটার মধ্যে পার্থক্যটা কি? নাম 1 এর ভিতরে 10 আছে, এটার ভিতরে তো 10 আছে, আর পার্থক্য কোথায়? হ্যাঁ, ডেটা টাইপ বুঝতে হবে না? হ্যাঁ, এইটা কি ডাটা টাইপ? ডাটা টাইপ বুঝে না, এখন তো ডাটা টাইপই বুঝে না, এটা হচ্ছে নাম্বার। ডেটা টাইপ নাম্বারের ভিতরে মানে এবিসিডি অনুসারে যেটা নেন, এই সংখ্যা থাকলে অথবা দশমিক সংখ্যা থাকতে পারে, দশমিক সংখ্যা এটাও নাম্বার। আচ্ছা, আর স্ট্রিং এর শর্ত কি ছিল বলেন তো? স্ট্রিং হওয়ার শর্ত কি ছিল? স্ট্রিং হওয়ার শর্ত ছিল অবশ্যই তাকে কি হতে হবে, যেমন ইউজার নেম আমরা লিখলাম যে ইউজারের নেম, কথার কথা এখানে আছে, তো ইউজার নেম কি অলরেডি আছে কোথাও ভেরিয়েবলে থাকলে কিন্তু আবার লেট দা নিলে সমস্ত। ইউজার নেম এখানে বললাম হচ্ছে অ্যাডমিন, বা যে কোনো নাম আপনার নাম লিখলেন, এখানের মধ্যে 1 2 3 4 থাকতে পারে, বাট এটা কি, এটা একটা স্ট্রিং কনসোল ডক। এখানে যদি আপনি এটাকে গেট টাইপ দেন অথবা গেট টাইপ অথবা হচ্ছে টাইপ অফ, সরি জাভাস্ক্রিপ্ট হচ্ছে টাইপ, আর গেট টাইপ হচ্ছে পিএইচপি তে চেক করে টাইপ অফ নামে একটা ফাংশন আছে, টাইপ অফ। এটা বলেই দিব যে এটা আসলে কি, টাইপ অফ এর মধ্যে যদি এটা বলি তাহলে সে বলবে যে এটা একটা স্ট্রিং, এবং ফাইলটা যদি কনসোল লগ দেখেন আপনি, দেখেন এই যে বলছে এখানে কি স্ট্রিং রিটার্ন করছে, দেখছেন কি বলতেছে? এটা একটা স্ট্রিং, এই যে 20 নাম্বার লাইনে না, 20 নাম্বার লাইন, এটা হচ্ছে স্ট্রিং। আর এই যে 15 নাম্বার লাইনে কি আউটপুট আসে 30.5, এই যে 10 আর 20 30 আর কি 30.5 আসছে, এই হচ্ছে তাহলে স্ট্রিং। আর বুলিয়ানের ক্ষেত্রে কি ছিল? প্রত্যেকটাই তো বুঝলাম যে বুলিয়ান জিনিসটা কি। বুলিয়ানের ক্ষেত্রে যেমন হচ্ছে ইজ ম্যারিড, কথাটা বললাম, বা এমআরআই। এখন এখানে বললাম যে সে ম্যারিড কি না, অথবা আমি বললাম ফলস, তাহলে কি আসবে? এইটাকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে এটা টাইপ রিটার্ন করবে, এবং এটাকে যদি বলি সে বলতে এটা কি বুলিয়ান। তো বুলিয়ানের ভ্যালু কয়টা থাকে? ট্রু অথবা ফলস হবে, কন্ডিশন লেখেন বা যেটাই লেখেন, আসলে কি এটা একটা বুলিয়ান ভ্যালু। এরপরে কি ছিল? আনডিফাইন। আনডিফাইন কথাটা কিভাবে কাজ করে? আনডিফাইন এখানে যেমন এখানে আপনি একটা ভেরিয়েবল নিলেন লেট হচ্ছে ইনফো, কথার কথা এটা নিলাম। এখন এটাকে যদি টাইপ অফ দেখি, তাহলে এখন আসলে ইনফো নামে ভেরিয়েবল নিছেন, কিন্তু ইনফোর এগেইনস্টে কিছু রাখছেন আপনি? রাখেন নাই, তখন তাকে কি বলতেছি আমরা? এটাকে বলতেছি হচ্ছে আনডিফাইন। দেখেন এখানে কি আসছে আনডিফাইন, এটাকে বলতে আনডিফাইন। এরপরে ছিল কি না, না নাল, এখানে যেমন এখানে বললাম হচ্ছে কি দিতে পারি, যেমন একটা নাম নিলাম ভেরিয়েবল, এখানে হচ্ছে ইনফো ইজ ইকুয়াল টু নাল। কথা ইনফো নামে তো অলরেডি নিছি, তাহলে তো নিতে পারবো না, এই নামে কি ভেরিয়েবল নিতে পারবো? নিতে পারবো না। ধরেন এখানে হচ্ছে লোকেশন, তো লোকেশন এখানে একটি কি বললাম না। এখন এটাকে দেখেন এখানে কি আউটপুট আসছে আনডিফাইনের পরে লোকেশন। আচ্ছা, আমরা এখানে কি করছি? আচ্ছা, লোকেশন ভেরিয়েবলের নামটা এখানে হবে লোকেশন। তাহলে সে কি রিটার্ন করছে? আনকট আইডেন্টিফায়ার লোকেশন হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার। লোকেশন নামে কোথায় নিছি? ওকে,
এইটা কি আছে, আচ্ছা টাইপ অফ, এটা আসলে আলটিমেটলি যেটা লোকেশন যদি এখন দেই এটা কি দেখাবে, নাল দেখাবে। লোকেশন কোথায় আছে, আনডিফাইন্ড, মানে অলরেডি বলতেছে কোথায় ভেরিয়েবল নেওয়া আছে কিনা। আচ্ছা সিটি নিলাম, সিটি ইজ ইকুয়াল টু নাল, এটা সিটি দিলাম, কি আসছে, নাল আসছে, কারণ নাল অথবা সিটি, এখানে ঢাকা আছে, কথার কথা দিয়েছে ঢাকা। আমি এখানে আবার কি করলাম, আলটিমেটলি এখন আউটপুট কি আসবে, ঢাকায় আসবে, তাকে কি কি আসছে, ঢাকা আসছে না। তো আমি এটা এখানে কি করতে পারি, সিটি সমান সমান নাল করে দিলাম, এখন কোন আউটপুট আসবে, এই যে নাল আসবে। তাহলে এটা একটা টাকা, এই করেছিল। আর ছিল কি অবজেক্ট, অবজেক্ট কি জিনিস, অবজেক্ট খুবই পাওয়ারফুল একটা জিনিস। জাভাস্ক্রিপ্ট মানে আসলে অবজেক্ট চিন্তা করতে হবে। অবজেক্ট সহজ কথায় যদি বলেন, যেমন আপনার সামনে কম্পিউটার আছে, এটা একটা অবজেক্ট, তাই না। সহজ কথা যদি বলি, আমি মানুষ, আমি একটা অবজেক্ট। অবজেক্ট প্রোগ্রামিং এর ভাষা, অবজেক্ট প্রোগ্রামিং বড় একটা বিষয়, বাট অবজেক্ট জিনিসটা কি সেটা যদি বুঝতে হয়, তাহলে সুন্দর করে যদি আমি জাভাস্ক্রিপ্টের এখানেও আসি, ধরেন এখানে আসলাম হচ্ছে অবজেক্টের কথায় যদি আসি, তো ডাবল সিরিজ গুলো প্রত্যেকটা জিনিস আসলে সিরিয়ালে না, মানে সব একবারে দিয়ে দিছে। আর এই জিনিসটা যদি আপনি যে সব সাইড আসেন, প্রত্যেকটা সেগমেন্ট ভাগ করা আছে, মানে অপারেটর সেগমেন্ট আলাদা, অবজেক্টের সেগমেন্ট আলাদা, নিচের দিকে যদি আসি যে কন্ট্রোল ফ্লো, মানে আমরা একটু পরে আসবে এগুলোতে, ফাংশনের সেগমেন্ট আলাদা, প্রত্যেকটা সেগমেন্ট সুন্দর করে আলাদা 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 করা আছে। এই দেখেন অবজেক্টের সেগমেন্ট পুরাটাই আলাদা, জাভাস্ক্রিপ্ট, নাম্বার, বুলিয়ান, স্ট্রিং, আমরা যেটা অলরেডি শিখছি, হ্যাঁ অ্যারে। তো অবজেক্টের এখানে যদি আসি, বুলিয়ানের এখানে স্ট্রিং আসলেন, সিম্বল, প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেওয়া আছে। অথবা এটাতেও যদি না আসেন, টিউটোরিয়াল রিপাবলিক আসেন, মানে এটা কেন বলছে রেফারেন্স হিসেবে, আমি তো প্রত্যেকটা জিনিস বুঝাই দিব আপনাদের। তো রেফারেন্স হিসেবে বাসায় যায় প্র্যাকটিস করা বা দেখা, তখন আপনি এই সাইটগুলো দেখবেন একটু করে। তো অবজেক্টের এখানে যেমন এখানে অবজেক্ট আছে, নাই তা না, ও বিজি, একটু খুঁজে পেতে সমস্যা হচ্ছে অবজেক্ট। তো জাস্ট না পারলে কি করবেন, যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এই যে এখানে ফাংশনের পরে আছে, তো ফাংশন এখনো শিখি নাই আমরা। রিয়েল লাইফ অবজেক্ট চিন্তা করেন, বাস্তব জীবনে বলতেছে ইন রিয়েল লাইফ অবজেক্ট লাইক হাউস, কার, পিপল, অ্যানিমেল এন্ড এনি আদার সাবজেক্ট, মানে যে কোনো জিনিস আসলে কি রিয়েল লাইফ চিন্তা করলে সবই কি এক একটা অবজেক্ট। তো অবজেক্টের মধ্যে কি থাকে, যেমন এখানে বলতেছে গাড়ি যদি একটা অবজেক্ট হয়, কার অবজেক্ট হয়, তাহলে কারের কি থাকবে, কারের কিছু বৈশিষ্ট্য তো থাকবে। যেমন বৈশিষ্ট্যের মধ্যে যেমন এই কারটাকে বলতেছে একটা অবজেক্ট, ওকে, তাহলে কারের কি থাকবে, একটা প্রপার্টি থাকবে, একটা কি থাকবে, মেথড। তো প্রপার্টির মধ্যে কি কি থাকতে পারে, গাড়ির একটা কি থাকবে, নাম থাকবে, মডেল নাম্বার থাকবে, কারের ওজন থাকবে, প্রাইস থাকবে, কালার, এরকম অনেক ক্রাইটেরিয়া। অ্যাজ এ হিউম্যান আমি, আমার নাম আছে, আমার হচ্ছে যদি বলি যে হচ্ছে গায়ের কালার আছে, তাই না, হাইট আছে, ওয়েট আছে, এইগুলো কি একটা হিউম্যানের প্রপার্টিস। আর মেথড কাকে বলতেছে, যেমন গাড়ির ক্ষেত্রে বলা যায় যে হচ্ছে গাড়িটা কি স্টার্ট করা যায়, ব্রেক করা যায়, হর্ন দেওয়া যায়, এইগুলোতে তার কি একটা মেকানিক্যাল মানে ম্যাথমেটিক্যাল, এটা বলতেছি মেথড, এটা কি বলতেছি মেথড। অ্যাজ এ হিউম্যান যদি অবজেক্ট চিন্তা করে, মেথড মানুষের ক্ষেত্রে কি, মানুষ কথা বলতে পারতেছে, আমি আমি চলতে পারি, এটা কি একটা ফাংশনালিটি। আবার যখন আমার গায়ের রং বলি, আমার হাইট বলি, আমার নাম বলি, এগুলো আমার হচ্ছে বৈশিষ্ট্য। বুঝা গেছে বিষয়টা। তো প্রোগ্রামিং এর ভাষায় অবজেক্ট, এটা বলতেছে রিয়েল লাইফের কথা বলতে, আর প্রোগ্রামের ভাষায় যখন অবজেক্ট নিয়ে চিন্তা করবেন, কারণ অবজেক্ট বানাবেন কেন, অবজেক্টের মধ্যে ডাটা রাখতেছি, কোনো ইনফরমেশন রাখতেছি, মূল কথা হচ্ছে ডেটা নিয়ে কাজ নাকি। এখন আপনি বলতে পারেন যে স্যার এইটার সাথে তাহলে আমার প্রোগ্রামিং এর সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে যেমন একটা প্রোডাক্ট ইনফরমেশন রাখতে বললাম, ধরেন আপনি ই কমার্স সাইট বানাবেন, একটা ই কমার্স সাইট বানাতে গেলে প্রোডাক্ট নিয়ে দেখাইতে হবে না, প্রোডাক্টের নাম, তারপরে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের সাইজ, কালার, স্টক আছে কি নাই, এই যে তথ্যগুলো তাহলে আমাকে রাখতে হবে না। এই রাখবো কিভাবে, সেটা আমি অবজেক্ট, আমি যখন ডাটা ডাটা নিয়ে আসবো, আমরা যখন কোন এপিআই এর কথা তো অনেকে শুনছেন মনে, এপিআই, হ্যাঁ এপিআই এর কথা শুনছেন কেউ, হ্যাঁ এই যে মোবাইল অ্যাপ ইউজ করেন আপনারা, ফেসবুক ইউজ করেন, ফেসবুকে কি আমাদের কম্পিউটার ব্রাউজার থেকেও দেখা যায়, আর কি অ্যাপস থেকেও ইউজ করা যায়। তার মানে অ্যাপ্লিকেশন কিন্তু আমার একটাই, যারা মোবাইল অ্যাপ ডেভেলপ করে, আমার ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য এপিআই কি, এপিআই সহজ প্রোগ্রাম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বলা হয়। তার মানে যেমন আমরা বিভিন্ন অ্যাপে দেখি না, যেমন ওয়েদার চেক করতেছে এখানে, তো ওয়েদারের জন্য এপিআই পাওয়া যায়, আপনি ইচ্ছা করলে আপনি সেই সাইটের এপিআই হিট করলে কি করবে, সেই সাইট থেকে আপনাকে একটা অ্যাক্সেস পয়েন্ট, যেমন ফ্যাক এপিআই যদি লিখি, এপিআই এন্ড এপিআই নিয়ে কাজ করতে হবে, যেমন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন, আপনাকে এপিআই নিয়ে কাজ করা জানতে হবে, হোয়াট ইজ অ্যান এপিআই, এপিআই কিভাবে কাজ করে, এপিআই যেমন পিএইচপি তে বা লারাভেলে শিখবেন, এপিআই আপনাকে বানাই দিতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। তো অ্যাপ্লিকেশন সহজ কথা বলতেছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, ওকে।
এখন এই যে অ্যাপ্লিকেশন যখন ডাটা আসে, আমি আসলে মূল বিষয়টা কেন বলতেছি, জেসন এপিআই, হ্যাঁ, এটা লেগে সার্চ দিলে দেখেন জেসন এপিআই নামে একটা ফ্রি সার্ভার আছে। আপনাদের একটা প্রজেক্ট আমি দেখাবো, জাভাস্ক্রিপ্টে একটা প্রজেক্ট দেখাবো, দেখেন এপিআই দেখিবে। এটার ভিতরে এপিআই যদি এটা লেগে সার্চ দিই, মানে এটা ফেক এপিআই, মানে রিয়েল ডাটা না আর কি। যেমন আমি এখানে দেন বলতেছে পোস্ট অথবা ইউজার, 10টা ইউজারের তথ্য দেখতে পাচ্ছি। এখানে যখন এই ইউআরএল হিট করলাম, এইটা হচ্ছে ইউআরএল কি ওয়েবসাইটের অ্যাড্রেস। এই জায়গাতে যখন আপনি গেছেন দেখেন এপিআই ইমেজটা যদি একটু ভালো করে দেখেন, এরকম অনেক ইমেজ, মানে এটা যদি দেখতে চান, যেমন এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, হ্যাঁ। তো এটা কিভাবে কাজ করে এই বিষয়গুলো আসবে আস্তে আস্তে, হ্যাঁ। এখানে চিত্র দেওয়া আছে। তো আমরা এই ছবিটা একটু দেখি, দেখেন এজ এ ইউজার, ধরেন এটা হচ্ছে আপনি ইউজার, আপনি আপনার মোবাইল থেকে কোন একটা ওয়েবসাইটে হিট করলেন, না? আমরা তো ধরুন আমি আমার অ্যাপে ঢুকলাম, ফেসবুকে আমি লগ ইন করলাম, তার মানে কি সার্ভার রিকোয়েস্ট গেল। তখন আপনি এজ এ ইউজার হিসেবে ঢুকলেন, এটা হচ্ছে আপনি ইউজার, এটাকে বলতেছে ক্লায়েন্ট। ইউজারে কি বলতেছি? ক্লায়েন্ট বলতেছি। তো এই ক্লায়েন্ট কি করলো, একটা রিকোয়েস্ট পাঠাইলো, মানে আমি www.facebook.com লিখে সার্চ দিলাম, অথবা আমি দারাজ লিখলাম। তো সে কি করে এই রিকোয়েস্টটা তাদের কি এপিআই এর মাধ্যমে কি তাদের সার্ভারে যায় কি করবে, যেখানে আপনি এই যে আসলে আমাদের মূল থেকে আমরা তো ওয়েবসাইট বানাবো, তো আমাদের ওয়েবসাইটে ইউজাররা ভিজিট করবে না? তার মানে ইউজার যখন হিট করতেছে, এখন এই ডাটা দেওয়ার প্রসেসটা আমরা কি করতে, সরাসরি ওয়েবসাইটে দেখাতে পারি। আবার যখন মোবাইল অ্যাপ লাগবে, মোবাইল অ্যাপের জন্য কি করতে হবে, সেম জিনিসই আবার মোবাইল থেকে যখন অ্যাক্সেস করতে হবে, তখন তাকে এপিআই বানিয়ে দিতে হবে। এপিআই জিনিসটা কি, এপিআই মানে কোনো একটা ইনফরমেশন ইউজারে পাস করা। তো যেমন এই ইউআরএল যখন হিট করলাম, দেখেন এখানে আমাকে কিছু ডাটা দিছে ইউজারের, কি দিছে দেখেন তো এখানে, মানে আমি এই ইউআরএল যখন হিট করলাম আমাকে কিছু তথ্য দিল। এই তথ্যটা কোথা থেকে আসছে, তাদের ডাটাবেজে কি করা থাকে, স্টোর থাকে। আমি যে আপনার ফেসবুকে ঢুকলেন, ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড ম্যাচ করলে না বলে ঢুকবে, না হলে কি দেখায়, এটা দেখায় না পাসওয়ার্ড ইনভ্যালিড বা পাসওয়ার্ড ফর, তখন আমাকে আবার কি ফরগেট পাসওয়ার্ড রিসেট করতে হবে। কারণ এই যে আমি রিকোয়েস্ট পাঠালাম, তাদের সার্ভারে গেল, ডাটা বেজে যে নামটা দিয়েছিলেন সেটার সাথে কি ইমেলের সাথে ম্যাচ করলো, ম্যাচ করে তারপরে না একটা রেসপন্স আপনাকে ব্যাক দিচ্ছে না, ইয়েস আর নো, যে কোনো একটা কিছু তো বলবে, ভুল হলে ভুল বলবে, রাইট হলে কি হবে, লগ ইন হবে। এই জিনিসগুলো হচ্ছে এই যে ডাটাটা হিট করলাম, দেখেন এখানে ডাটাটা কিভাবে আছে, অ্যারে অফ অবজেক্ট হিসাবেই আছে। দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেট, অবজেক্ট মানে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখেন কি দেওয়া আছে, আইডি দেওয়া আছে। তাহলে এটাকে বলতেছে এক একটা কি প্রপার্টি, এটা কি এক একটা প্রপার্টি। তো এটা গাড়িতে বোঝাইছে, আর রিয়েল লাইফে চিন্তা করলে আপনি এটা চিন্তা করতে হবে। তাহলে এখানে যে ইউজার 10টা ইউজার ইনফরমেশন আছে, এবং দেখেন প্রপার্টির ভিতরেও প্রপার্টি আবার কি থাকে, মেথডও থাকে। এই যে আইডি আছে, নেম আছে, ইউজার নেম, ইমেল, আবার অ্যাড্রেসের ভিতরে দেখেন আবার একটা অবজেক্ট, অবজেক্টের ভিতর কি আছে, আবার একটা অবজেক্ট, এইটার ভিতরে আবার দেখেন আরেকটা অবজেক্ট, জিও লোকেশন, তার লোকেশন কোথায়, সবই আসছে। এই তথ্যটা ধর যারা এপিআই বানায় তারা আপনাকে এইভাবে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা ডাটা ফেস করে না আপনার ওয়েবসাইটে দেখাতে হবে। যারা অ্যাপ বানাবে তারা মূলত কি করবে, এই লিঙ্কে হিট করলে এরকম তথ্য পাবে, এই তথ্যটা কি অ্যাপে শো করাবে, 10টা ইউজার হোক। তো বেসিক সেম একইভাবে দেখেন এখানে আরো এপিআই আছে, যেমন আমি পোস্টের কথা বললাম অথবা হচ্ছে ফটোর কথা বললাম, আমি যদি এই ইউআরএল হিট করি তাহলে দেখবেন যে অনেক ছবি লিঙ্ক চলে আসছে। এই তথ্যটা আমি আমার ওয়েবসাইটে দেখাতে পারবো। আমরা যখন এপিআই ফেস করে দেখাবো তখন আপনাদের দেখাবো এটা যে কিভাবে দেখাতে হয়। এই যে পোস্টে গেলাম, দেখেন এই যে পোস্টের টাইটেল, পোস্টের বডি, এই তথ্যগুলো এইভাবে দেখালে তার বোঝা যাবে না। আমাকে কি করতে সুন্দর এইচটিএমএল ভিউ তো দেখাতে হবে, পোস্ট টাইটেল থাকবে কি H1 আর এটা থাকবে কি বডির ভিতরে। এই জিনিসগুলো এটাকে বলতেছি আসলে এপিআই। এখন এই যে অবজেক্টের বিষয়টা বোঝানোর জন্য মূলত আমি এটা শিখালাম যে ডাটাটা আসলে কিভাবে আসতেছে, অবজেক্ট হিসাবেই দেখেন আসতেছে না। তো অবজেক্ট এখানে যে জিনিসটা বলতেছে, রিয়েল লাইফে এখানে বলতেছে এটা একটা অবজেক্ট। তো অবজেক্ট জাভাস্ক্রিপ্টে কিভাবে বানায়, এখানে যে অবজেক্টের প্রপার্টি, তাহলে অবজেক্টে কি থাকে, দুইটা জিনিস থাকে, প্রপার্টি আর কি মেথড থাকে, এটা মনে রাখতে হবে। অবজেক্ট মানে প্রপার্টি আর কি থাকবে, মেথড। প্রপার্টি হচ্ছে তার এক একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, আর মেথড হচ্ছে তার ম্যাথমেটিক্যাল অথবা তার যে ফাংশনালিটি। মেথড বলতে আসলে ফাংশনালিটি বোঝায়, সহজ কথা হচ্ছে কি ফাংশনালিটি হচ্ছে কি মেথডস বোঝায়, হ্যাঁ। তো নিচের দিকে অবজেক্ট কিভাবে বানায়, হ্যাঁ। তো অবজেক্ট বানানোর জন্য সহজ হচ্ছে আমাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। ধরেন আপনি অ্যাজ এ পার্সন হিসেবে অবজেক্ট বানাবেন, এখানে যেমন এই পার্সন, এটা কি, এটা কিন্তু পার্সন নিতে গেলে তার পার্সনের নাম থাকবে, ওকে। তার এখানে আমি এজ দিতে পারি, তারপরে হচ্ছে তার অ্যাড্রেস দিতে পারি, আর কি দিতে পারি বলেন, এরকম অনেক তথ্য রাখতে পারি। তাহলে এখানে এই যে এক একটা এইটাকে বলতে, তাহলে অবজেক্ট সেকেন্ড ব্র্যাকেট, নেমটাকে বলতেছি প্রপার্টি, আর এটা কি প্রপার্টির ভ্যালু, ওকে।
হ্যাঁ, তো আবার এটাকে আমি এভাবে, তাহলে এই যে পার্সনের ভিতরে এরকম অনেক কিছু থাকতে পারে, আবার ফাংশনালিটিও থাকতে পারে না? যেমন এখানে বললাম ফার্স্ট নেম, কথা ফার্স্ট FIR ফার্স্ট নেম, ফার্স্ট নেম ধরে আমি এখানে আমার নাম লিখলাম, কথা হৃদয় বা হারুন, এরপর লিখলাম হচ্ছে লাস্ট নেম। এখন এই জায়গাতে আমি ইচ্ছা করলে ফাংশনে লিখতে পারি ফুল নেম, কি লিখলাম, ফুল নেম। তাহলে কি করবে, এটা একটা ফাংশন রিটার্ন করে। ফাংশনের ভিতরে কি করব, আমি এই যে দিস ডট, এখন ফাংশনের ভিতরে দেখেন আমি এই যে নেমটাকে অ্যাক্সেস করলাম কি দ্বারা, আমি অবজেক্টের ভিতরে আছে এদের কি দিস ডট ফার্স্ট নেম, আর এই যে লেখা যোগ করার জন্য কি স্ট্রিং যোগ করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, ক্লাস ইউজ করা হয়, তার মানে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন এই জিনিসটাকে আমি কিভাবে দেখাবো, মানে আমি যে পপ আপটা আমি দিয়ে দেবো, ফলস করে দিই এখানে। তাহলে এই যে পার্সন, এই এটার মধ্যে কি আছে, এখন পার্সোনাল ইনফরমেশন আছে, আমি এটাকে এখন দেখবো, দেখতে হচ্ছে যে এই ইউজারের নামটা কি বা ফুল নেম। তাহলে কিভাবে লিখবেন, আপনি যদি ব্রাউজারে দেখাতে চান তাহলে কি লিখবেন, ডকুমেন্ট ডট রাইট, দেখেন পার্সন ডট কি ফুল নেম। তাহলে এটা ফাংশনে যান কি ফাংশন নিয়ে আসে। আর যদি শুধু নেম চাইতাম, ফার্স্ট নেম চাইতাম, না পার্সন ডট এস, সরাসরি কি অ্যাক্সেস করতে পারতেছি না। তাহলে এই ফাংশনটা এখন কি আসবে, আমার আলটিমেটলি যেটা আসবে তার কি আসবে, আমরা সপ্তাহে এক লাইনে চলে আসছে, এই যে এখানে তো আমরা কোনো ELI ইউজ করি, ELI ইউজ করলে বেটার হতো, নিচে আসতো, পাশাপাশি এখানে আসতো না, সব এক লাইন আসছে। আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা, এইগুলোর মধ্যে রাখলে তাহলে নিচে আসতো আর কি, মানে আমি বোঝানোর জন্য ইয়া করছি আর কি। আচ্ছা, মানে ওই টাইটেলের নিচে আমি জাভাস্ক্রিপ্টও রাখছি বোঝার জন্য আপনাদের। এই হচ্ছে অবজেক্ট থ্রি, সরি আরেকটা কি ছিল, সিম্বল আমাদের দরকার নেই আপাতত, এটা থাক। এই তো এটাকে একটু ফরম্যাট দিয়ে দিলাম কোডটাকে। এখন এই যে নিচে আসলো না, তো বাকি সব এগুলো কি সব কনসোলে দেখাইছে, কিন্তু আপনারা দেখে নিন কনসোলে আউটপুটে কোথায় আছে, সব কনসোলে আছে। আর এইটা শুধু কি অবজেক্টের এখানে এজ আসছে, অবজেক্টের এজ আসছে, এজ কত এক্সেস করছি না। আবার আমি বললাম না তোমার ফুল নেম দরকার, এই যে ফাংশন এটাকে বলতেছি কি ফাংশন, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ এটা একটা ফাংশন বা মেথড, এটা কি বলতেছি মেথড। দেখেন হারুন আহমেদ আসছে, তাহলে এই যে অবজেক্ট, আমি চাইলে এই অবজেক্টের সাথে নতুন করে কোনো একটা ডাটা অ্যাড করতে পারি, কারণ পার্সনের এখানে ভুলে গেছি পার্সন ডট, এখানে অ্যাড্রেস দেন ওইটা আছে, অথবা এখানে বললাম পার্সনের সাথে কি দিতে পারি, আর বলেন ফোন নাম্বারটা আমি দেইনি, ভুলে গেছি, তাহলে ফোন নাম্বার দিতে পারি। এখন যদি আমি ফোন অ্যাক্সেস করতে চাই তাহলে এখানে কি করতে হবে বলেন তো, লগ যদি করি, লগ করলেও হতে পারে, লগ কনসোল ডট লগ, কনসোল ডট লগ, আমি এখানে ফোন নাম্বার পার্সন ডট কি হবে, পার্সন ডট হচ্ছে ফোন, মানে বাইরে এসেও কি আমি ডাটা ইচ্ছা করলে অ্যাক্সেস করতে পারি। দেখেন এখানে আসছে ওই ফোন নাম্বার, এই যে আসছে না ফোন নাম্বার, ওর ভিতর কাজ। তাহলে এই যে জিনিসগুলো এখন অবজেক্ট তো বুঝতে হবে, এরপরে যেটা বলতে আমাদের অ্যারে নিয়ে কাজ করতে হবে, সামনে অ্যারে নিয়ে কাজ করবো, এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো, এগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তো বুঝবো না। তাহলে ডাটা টাইপ বুঝতে হবে, তাহলে ডাটা টাইপের ভিতরে আমরা এগুলো দেখলাম, ওকে ডাটা টাইপ গুলো বাসায় প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে আমরা যদি আসি এরপরে ডাটা টাইপের পর কি আসবে আমাদের অপারেটর, অপারেটরের কত ক্লাসে অনেক কাজ করছে, বলছে যে যেমন অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক মানে দুইটা ভেরিয়েবল যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের কাজ। কম্পারিজন, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন মানে কি আরোপণ করা নাকি কোনো কাজ, যেমন হচ্ছে x সমান সমান একটা মান দিলাম, তাহলে এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর প্লাস অ্যাসাইন হলে কি হয়, এক্সিস্টিং ভ্যালুর সাথে আবার কি নতুন ভ্যালু অ্যাসাইন হয়। যে এখানে সুন্দর করে ডেমো এই ফাইলটা এখানে দেওয়া আছে, ট্রাই ইয়োরসেলফ, তো এখানে রান করলে দেখাবে। আবার নিজে লেখা করাটা বেস্ট প্র্যাকটিস, যেহেতু আমি এখন শিখতেছি। তাহলে এখানে যেমন বলতেছি x1, এখানে x = 20, x + 30, এখন আউটপুটটা কি আসবে, আউটপুট 50 আসার কথা না, কারণ x এর মান অলরেডি এখানে কি আছে 20, প্লাস মানে হচ্ছে এক্সিস্টিং এর মানের সাথে কি নতুন করে কোনো কিছু যোগ করা, এক্সট্রা টাস্ক আর কি, কথার কথা। তাহলে প্লাস হলে কি হবে, তাহলে এখানে আউটপুট হবে 20 + 30, আউটপুট এরই তো আউটপুট আসবে হচ্ছে 50। আর যদি মাইনাস হয় তাহলে কি হবে, আগের থেকে মাইনাস হয়, তাহলে এই যে মাইনাসের সামনে কি বসবে 50, কারণ x এর মান অলরেডি কি আছে 50 আছে না। এই বলতে এটাকে বলতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর। সেম একই ভাবে স্ট্রিং অপারেটর, গত ক্লাসে বলছিলাম যে জাভাস্ক্রিপ্টে দুইটা লেখা যোগ করতে গেলে কি ইউজ করতে হয়, প্লাস চিহ্ন, কি প্লাস চিহ্ন। এই দেখেন এখানে string 1 string 2, এরপরে ছিল ইনক্রিমেন্ট আর একটা
ডিক্রিমেন্ট, এটা নিয়ে আলোচনা করছি। প্লাস সামনে থাকলে কি হয়, আগে যোগ হয় পরে আউটপুট আসে, আর এটা থাকলে প্রথম যা আছে তাই আসবে, পরের বার যখন কল হবে তখন এক যোগ হবে, আর মাইনাস থাকলে কি সামনে এক মাইনাস হবে পরে আসবে। এই আউটপুট এখানে দেওয়া আছে। এরপর আছে হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর গত ক্লাসে শুধু আমি বাদ রাখছিলাম, আজকে দেখাবো এটা। আর কম্পারিজন অপারেটর আমরা আলোচনা করছি এটাকে। এখন এই জায়গাতে এই যে কম্পারিজন, যেটা এখান থেকে আসলে আমি ওখানে চলে গেছিলাম, এটাকে বলে আইডেন্টিক্যাল বা স্ট্রিক্টলি। একটু আগে অন্য জায়গা থেকে স্ট্রিক্টলি একটা প্রকার কথা। আইডেন্টিক্যাল মানে হচ্ছে আপনি যখন কম্পেয়ার করতেছেন দুইজনের সাথে, দুইজনের ডাটা টাইপ এবং কি ভ্যালু সমান হতে হবে। এই জিনিসটা আমি যে এখানে ছিলাম আপনাদের বুঝাইতে বুঝাইতে আমি এই জায়গায় আসছিলাম, এই জায়গায় এই যে অপারেটর। এখন এইটা দ্বারা যদি আমি এখানে এইটা বলি, ধরেন এখানে এই জিনিসটা বলি নাম্বার 1 আর নাম্বার 3, দেখেন এইখানে পার্থক্যটা কোথায় আপনাকে বলে। আমি এখানে নাম্বার 2 দিলাম, হ্যাঁ, কম্পেয়ার করলাম এখানে, তাহলে এখানে কি আসবে, মানে এটা বললাম 20, এটা তাহলে আউটপুটটা এখন কি আসবে, অথবা যদি 10 থাকে তাহলে এই আউটপুটে কি আসার কথা, ফলস আসবে না, কারণ 10 আর 20 তো সমান না, সমান কি কম্পেয়ার করতেছেন, তাহলে আউটপুটে কি আসার কথা, আমি যদি এটা ফলস আসার কথা নাকি, আউটপুট ফলসই আসবে। এটা কত আসছে, ফলস। আর এখানে বললাম নট আইডেন্টিক্যাল, এটার মানে কি ছিল, ওই যে যদি সমান না হয় তাহলে ট্রু। এখানে কি দেখেন 1 এবং 2 কি সমান, এই জন্য কি আসছে, আউটপুট আসছে ট্রু। আচ্ছা, আমরা আরেকটা লাইন লিখি এখানে। এখন এখানে যেমন হচ্ছে নাম 1 আর কি ইউজ করলাম, ইকুয়াল ইজ ইকুয়াল টু নাম 3, নাম্বার 3, বা যে কোনো নাম ভেরিয়েবল নিতে পারে, যার বোঝার জন্য, মানে ভেরিয়েবল নাম 1 এর দেওয়া বিষয়টা এরকম না, আমার বোঝার বিষয় হচ্ছে অন্যটা। এখন এখানে বলেন যে আউটপুটটা কি আসার কথা, ট্রু আসবে না ফলস আসবে, নাম্বার 1 আর নাম্বার 3 কি আসবে, আউটপুট কম্পেয়ার করতেছেন না, তো নাম্বারে নাম্বার 1 এর ভ্যালু আর 3 এর ভ্যালু কি সেম না, তাহলে আউটপুট কি আসবে, ট্রু আসবে। আসছে ট্রু, ট্রু তো আসছে নাকি, দেখা যাচ্ছে এই যে লাস্টেরটা দেখেন ট্রু আসছে, দুজনের সমান, এটাও 10 এটাও 10। এখন আমি যে বললাম একটু আগে নট আইডেন্টিক্যাল, এখন এটা দিলে কি হবে, এটা দিলে ফলস আসবে। কেন ফলস আসবে, এই জায়গায় এখন বোঝায় যে এইটা বলতে হবে যে এইটার মানে হচ্ছে ট্রু ইফ এক্স ইকুয়াল টু ওয়াই এন্ড দে আর অফ দি সেম টাইপ। দুইজনের শুধু এখানে দুইজনের শুধু সংখ্যা 11 10 বিষয়টা এরকম না, এটা 10 দুইজনের 10ই হইতে হবে ঠিক আছে, বাট দুইজনের ডেটা টাইপ এই যে এটা হচ্ছে নাম্বার, এটা কি স্ট্রিং। তার মানে কম্পারিজন অপারেটর কিন্তু ওই স্ট্রিং মিং বুঝে না, দুইটার ভ্যালু সমান হলেই ওকে। বাট আইডেন্টিক্যালের ক্ষেত্রে শর্ত হচ্ছে ভ্যালু ডেটা টাইপ দুইটাই সমান হতে হয়। এবং পিএসপি তে এখন যা বলতেছি, পিএসপি তে এই জিনিসই আছে, কোনো পার্থক্য নাই, এইভাবেই লজিক এইভাবে। তাহলে আমাকে এই চিহ্ন বুঝতে হবে, আমি যখন কোনো জিনিস কম্পেয়ার করতেছি লজিক লিখতেছি, আমি যদি চিহ্নর মানে না বুঝি তাহলে তার প্রোগ্রাম লিখতে পারবো না। এই জন্য বলতেছি এই ছোট ছোট জিনিস কম্পেয়ার অপারেটর, তাহলে আমাকে এই অপারেটর কোনো জানতে হবে। যেমন এটা বলতে নট ইকুয়াল মানে কি, যদি না হয় তাহলে ট্রু, সমান না হলে ট্রু। আবার নট আইডেন্টিক্যাল, আবার এটার আবার আরেকটা আছে দেখেন, নট আইডেন্টিক্যাল মানে তো ভ্যালু ডাটা টাইপ সমান হতে হয়, আর নট আইডেন্টিক্যাল ক্ষেত্রে কি হয়, ট্রু ইফ এক্স ইকুয়াল টু ওয়াই অর দে আর নট সেম টাইপ। তার মানে হচ্ছে একজন আরেকজনের সমান হওয়া যাবে না, অথবা সেম টাইপ হওয়াও যাবে না। আবার এটা হচ্ছে নেগেটিভ, মানে এই চিহ্ন থাকলে কি নেগেটিভ। আর এই চারটা চিহ্ন বুঝি আমি, একটা হচ্ছে লেস দেন, একটা কি গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল। এইটার এক্সাম্পল এই যে এখানে দেওয়া আছে সুন্দর করে, এই যে এতটুকু দেখলে এনাফ। কি আছে, এক্স এর মান 25, ওয়াই এর মান কি 35, জেড এর মান কত 25। এই যেটা তো আমি বুঝলাম, আমি 10 দিয়ে বুঝলাম, এখানে 25 দিয়ে বুঝাই না, আর কিছু আছে নাই। জাস্ট এই টোটা যদি এখন আপনি চেক করেন তাহলে এটা আসবে কি, এক্স এবং জেড সমান, এই জন্য কি আসবে ট্রু আসবে। এক্স এবং জেড একই রকম সমান হলো কি ডাটা টাইপ সমান না, এই আইডেন্টিক্যাল, আউটপুট কি আসবে ফলস। আবার নট এক্স যদি ওয়াই সমান না হয় তাহলে এক্স তো ওয়াই সমান না, এই জন্য কি আসবে ট্রু, এই যে নট এটা। আর যদি আইডেন্টিক্যালের ক্ষেত্রে এক্স এবং জেড এটা ট্রু আসবে, কারণ হচ্ছে এদের ডেটা ভ্যালু সমান বাট ডেটা টাইপ সমান না, এই জন্য এটা ট্রু আসছে। আর এখানে ওয়াই অবশ্যই কি এক্স এর থেকে বড়, এই যে ওয়াই এক্স এর থেকে কি বড়, এই জন্য কি আসছে ট্রু আসবে। আর এক্স তো ওয়াই তে বড় না, কি আসবে ফলস আসবে। এক্স ওয়াই থেকে ওয়াই থেকে এক্স অবশ্যই বড়, মানে গ্রেটার দেন ইকুয়াল না হলে কি বড় না, এই জন্য কি আসবে ট্রু। এক্স অবশ্যই বড় না কি সমানও না, এই জন্য কি আসবে। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আমাকে জানতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের এই কম্পারিজন অপারেটর। আর এই লজিক্যাল অপারেটর, এই জায়গায় লজিক নিয়ে আপনাকে কাজ করতে হবে লজিক্যাল অপারেটরে। তো লজিক্যাল অপারেটরের মধ্যে এখানে অনেকটা কম্পারিজনের মতো মনে হতে পারে, বাট
লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, আর হচ্ছে নট, এই তিনটা চিহ্ন মনে রাখলে হয়ে যায়। তো লজিক্যাল অপারেটর আর টপিক্যালি ইউজড টু কম্বাইন কন্ডিশন স্টেটমেন্ট, এখানে ওই কন্ডিশন চেক করতেই লাগে। এন্ড মানে হচ্ছে ট্রু ইফ বোথ এক্স আর ওয়াই ট্রু, মানে আপনি দুজনের সাথে তুলনা করতেছেন, এক্স ও সমান হতে হবে, ওয়াই ও সমান হতে হবে। যদি সমান হয় তাহলে দুজনই ট্রু হবে, না হলে আউটপুট আসবে, ফলস আসবে। আর অর এর ক্ষেত্রে এক্স এবং ওয়াই যে কোনো একজন ট্রু হলেই হবে, মানে যে কোনো একজন ট্রু হলেই হবে এখানে। মানে এখানে যে ট্রু ফলস এর হিসাব করতেছে, মানে কম্প্যারিজন অপারেটর লজিক্যালের এখানে যখন তুলনা করতেছেন, যে দুইটা পক্ষকে আপনি কম্পেয়ার করতেছেন, কম্পারিজন আর লজিক এটা অনেকটা কাছাকাছি, মানে ইকুয়াল ইকুয়াল যেটা চেক করে ওটা। আর এটা এন্ড এর ক্ষেত্রে দেখেন এক্স এবং ওয়াই ট্রু হতে হবে তাহলে ট্রু, আর ওয়ার এর ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই হবে। আর ওয়াই এর ক্ষেত্রে যেমন এখানে যারা যে এক্সাম্পলটা দিচ্ছে, এটা এই এক্সাম্পলটা আপনাদের জন্য একটু কঠিন মনে হতে পারে। এখানে যেটা ইউজ করছে লিপ ইয়ার ক্যালকুলেশন করছে। তো লিপ ইয়ার আমরা তো জানি 4 বছর পর পর আসে না, 4 বছর পর পর আসে। এখন এই লিপ ইয়ারে ভাগ করতে গেলে 400 দ্বারা ভাগ করা যায় আর 4 দ্বারা ভাগ করা যায়, এই 100 দ্বারা লিপ ইয়ারে কখনো ক্যালকুলেশন হয় না। আচ্ছা, এখন এই ইফ এবং এলস এটা তো শিখেন, এটাকে কি বলা হয়? কন্ডিশনাল স্টেটমেন্ট। একটু পরেই আমরা একটু আসবো সেটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায়, আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট শিখবো একটু পরে আসবো। ইফ এলস আপনাদের প্রোগ্রামিং যারা টুকটাক ইয়াতে পড়ছেন, এই ইফ এলস স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট আপনারা জানেন, অনেকেই জানেন অনেকে জানেন। তো জাভাস্ক্রিপ্টে এরকম কন্ডিশনাল স্টেটমেন্ট আছে কত? 4টা। এটা পিএইচপি তেও সেম একই রকম আছে। ইফ, ইফ এলস, ইফ এলস ইফ এলস, একটা হচ্ছে কি সুইচ স্টেটমেন্ট। এটাকে বলা হয় কি, এক একটা স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয়। কি বলা হয়? কন্ডিশনাল স্টেটমেন্ট। এটা জাভাস্ক্রিপ্টের এখানে আসলো আমরা ইফ এলস এর ব্যবহার আসবো। তো সব ল্যাঙ্গুয়েজে এটা থাকে, এখন লেখার ধরনের শুধু একটু পার্থক্য থাকে, তাছাড়া অন্য কোনো পার্থক্য নাই। যেমন এখানে যদি আসি ইফ এলস ইফ, এটা তো এই এটা দিয়ে কাজ করতে গেলে তখন আমাদের ওই যে ওই অপারেটর কথা যেটা বললাম আর কি, যে লজিক্যাল অপারেটর এখানে এই যে যেটা লিখছে এখানে, এখানে আসে ইফ এলস। ইফ হচ্ছে যদি ট্রু হয় তাহলে এটার ভিতরে লেখা আসবে, আর যদি ফলস হয় এলস এর ভিতরে যেটা আছে সেটা। তো এখানে এই যে ক্যালকুলেশন করছে বিশাল লজিক। এখন এই লজিকের মধ্যে আমাকে কোনটা কোনটা আমি চিনি আগে সেটা বুঝি। প্রথমে চেক করছে, দেখেন এই পার্টটুকু একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, আর একটা কি পরেরটা কি আলাদা অংশ। তাহলে এখানে চেক করছে যদি এই 2018 4 দিয়ে ভাগ করে যদি শূন্য হয়, তার মানে কি ভাগ গেছে শূন্য হয়, তাহলে সেটা লিপ ইয়ার। আচ্ছা, আবার এটার ভিতরে আবার দেখেন দুইটা অংশ, এই অর সিন, অর মানে কি এইটুকা অথবা এইটুকা। তাহলে এখানে এই যে এখানে বলছে যদি 400 দ্বারা ভাগ করে 0 হয় তাহলে লিপ হয়। তার মানে এইটুকা যদি ট্রু 0 হয় আর এই এন্ড এর পরে এইটুকা যদি 0 হয় তাহলে এই জায়গায় আসবে কি লিপ ইয়ার। আর ধরেন এখানে আরেকটা অর এর ভিতরে আবার চেক করি, অর এর মানে কি এপার আবার একটা তো আসবে। যেমন এখানে 4 দ্বারা ভাগ করলে শূন্য হয় না, তার মানে তো সেটা লিপ ইয়ার না। তার মানে যখনই এপারও এই পুরোটার ভিতরে অর এর মানে কি এখানে ট্রু অথবা এটা, যেটা মানে দুইটা লজিক লিখছে এখানে, এটা দ্বারা শূন্য হবে অথবা এটা দ্বারা শূন্য, 100 দ্বারা শূন্য হবে না, কারণ 100 দ্বারা ভাগই যাবে না। এই জন্য বলছে এই দুইটার যে কোনো একটা তো ট্রু রিটার্ন করবে। আর এপারও যখন এপারও ট্রু হবে এপারও ট্রু হবে, তখন সেটা কি না হলে লিপের না। এই কোডটাকে যদি আমি জাভাস্ক্রিপ্টে নিয়ে যাই, এটা সিম্পল। তো লজিক্যাল অপারেটর এই যে আমাদের এখানে এই জায়গাতে লজিক্যাল অপারেটর যদি লিখি স্ক্রিপ্ট, আমি তো স্ক্রিপ্টের ভিতরেই আছি, তার এটা লেখার দরকার নেই। দেখেন তাহলে এখানে আমি যদি 2024 লিখি, 2024 কি লিপ ইয়ার? এখন এটাকে যদি রান করেন, কথার কথা এটা 2018 ইজ নট লিপ। আমি আবার রান করি, প্রথমটা রান 2024 ইজ এ লিপ ইয়ার। 24 সাল কি লিপ ইয়ারে গেছে, 29 দিনে গেছে। এবং এখানে যদি 25 লিখি 2000, তাহলে 25 সাল আসবে নট লিপ ইয়ার। আবার আসবে কত সালে? 24 সালের পর 4 বছর পর আসে, তাহলে 28 সালে যায় সেটা আবার হবে কি হবে লিপ ইয়ার। এটা দিয়ে লিপ ইয়ার বুঝা গেছে। আর এত বড় দেখে না হলে ছোট দিয়ে চিন্তা করেন, আরো সহজ থেকে एग्जांपल দিই, মানে লজিক্যালের এলসিপি এর কথা চিন্তা করেন এখানে। তাহলে আমরা একটু আগে যেটা বললাম যে এই কম্পারিজন অপারেটর, এই লজিক্যাল অপারেটরের যে एग्जांपलটা দেখলাম এটার। আচ্ছা, এপিআই যেখানে ছিলাম সেটা তো বুঝলাম যে আমাদের ডাটা নিয়ে কাজ করতে গেলে এপিআই নিয়ে কাজ করতে হয়। এটা এপিআই এর মধ্যে ডাটা আসে কি অবজেক্ট হিসেবেই ডাটা আসে, তাই না? অবজেক্ট অ্যারে অফ অবজেক্ট হিসেবেই ডাটা আসে, সেটা আমরা পরে শিখবো। তো এখন এখানে যেমন এই জায়গাতে বললাম যে আমরা এখানে লজিক্যাল অপারেটর एग्जांपल আরেকটু দেখি। আমাদের এখানে কিছু শূন্য করে দেওয়া আছে, এখানে দেখেন যে এন্ড অর আর কি নট, মানে দুইটা সমান হলে ট্রু, না হলে ফলস আসবে। আর এটা অর যে কোনো এক পক্ষ ট্রু হতে হবে। তাদের এখানে एग्जांपल দেওয়া আছে কিনা, যেমন বলতে ট্রু ইজ ইকুয়াল টু ট্রু, আউটপুট কি আসবে ট্রু।
মানে ট্রু দিয়ে বলছে, এটা বুলিয়ান ভ্যালু দিয়ে বলছে, ট্রু এন্ড ট্রু, তাহলে দুইটাই যখন ট্রু হবে তাহলে আউটপুট কি আসবে? ট্রু। একটা ট্রু একটা ফলস, তাহলে আউটপুট কি আসবে? ফলস। তার মানে ফলস আবার ট্রু, তাহলে কি আসবে? ফলস আসবে, কারণ হচ্ছে দুইটাই তো ট্রু হতে হবে, না হলে তো ট্রু আসবে না। ফলস ফলস, তাহলে কি আসবে? আউটপুট ফলস আসবে। বাট সেটা কিন্তু ট্রু ক্ষেত্রে আসতেছে, এই বিষয়গুলো বুঝতে হবে। যেমন এখানে বলতেছে 0 এবং 10, আউটপুট কি আসবে? 0, কারণ হচ্ছে দুইটা তো সমান না, একই পক্ষ সমান না। আবার এটা 10, এটা কিন্তু রিটার্ন আমার কি করবে? 20 এখানে। তো এটার আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি এখানে দেখেন, এই যে যেমন এখানে কম্পেয়ার করছে তারা str1, মানে এই ভেরিয়েবলের মধ্যে কি ফাঁকা, এটা কি নাল বা এমটি, এটার মধ্যে হ্যালো, এটার মধ্যে কি ওয়ার্ড। এখন str st2 চেক করতেছেন, কম্পেয়ার করলে কি আসবে? এটা এমটি আসবে না, কারণ এটার মধ্যে তো ভ্যালুই নেই, আপনি কম্পেয়ার করতেছেন না। তো এরকম ছোট ছোট অনেক এক্সাম্পল পাবেন, আমরা এখানে কম্পেয়ার করে দেখবো। হ্যাঁ, লজিক্যাল অপারেটরের ভিতরে আমরা এই কাজগুলো করব। তো ডেটা টাইপ এবং অপারেটর, এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আপনি প্রোগ্রামিং করতে পারবেন না। ডেটা টাইপ, অপারেটর এবং ভেরিয়েবল শিখছি, এখন আমরা যাব হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এর পরের যে স্টেটমেন্টে আসবে এটা পরে হচ্ছে আমরা, আরেকটা অপারেটর আমরা ভুলে গেছি। এই লজিক্যাল অপারেটর পরে আমাদের কম্পারিজনে বুঝছি টার্নারি অপারেটর নামে একটা অপশন আছে, আমি যেটা এখনো এখানে লিখে রাখছি, বাট ঠিক আছে। যেমন একটু আগে বলছিলাম, ধরেন এখানে সহজ কথায় বলি, যদি লেট এস, হ্যাঁ, কারণ আপনার বয়স হচ্ছে ধরেন 18, তো এটা যদি হয় তাহলে 18 হলে আমরা তাকে বলতে পারি সে বাংলাদেশি কি নাগরিক বা ভোট দিতে পারে নাকি? 18 নিচে তাহলে দিতে পারে? দিতে পারে না। তো এখন আপনি লজিক লিখতেছেন ইফ, তাই লজিক লেখার ক্ষেত্রে আমরা দুই ভাবে, যেমন ইফ এর ক্ষেত্রে এই কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে এর লজিক লিখতে গেলে আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতেই হবে। তো কন্ডিশনাল স্টেটমেন্টে যে চারটার কথা বললাম, আমি একটু পরে আসতেছি, কন্ডিশনাল এই যে চারটা, একটা হচ্ছে ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, আরটা কি আছে? সুইচ। এটা নিয়ে ধরেন আপনি এখানে আপনাদের জিপি এর কথা বলি, আমরা ধরেন একটা মার্কের কথা বললাম, রেজাল্ট, আরই রেজাল্ট, এন্ড রেজাল্টের ভিতরে আমার নাম্বার পেয়েছি আমি 33, ওকে, তো টাইনে টুইনা পাস আর কি। আচ্ছা, এখন কন্ডিশনে চেক করলাম যে তোমার যদি 33 এর উপরে বা তুমি পাস না হলে কি তুমি ফেল। এখন লজিক কিভাবে লিখবো আমি? এখন বললাম ইফ, কি লিখলাম? ইফ যদি রেজাল্ট কি হয় 33 এর উপর হয় 33, তাহলে বললাম তুমি পাস না হলে তুমি কি ফেল। তাহলে এখানে কি বললাম? এখন বললাম 33। এখন আপনারা বলেন ইফ এবং এলস, মানে হচ্ছে যদি ট্রু হয়, আচ্ছা এলস এ বাদ দিয়ে আসলাম। ইফ এর ক্ষেত্রে ইফ সবসময় ট্রু চিন্তা করে, মানে সত্য না হলে কোনো কাজই করবে না ঘটনা। আচ্ছা, তাহলে এখানে এর আউটপুটটা কি আসবে বলেন আপনারা? পাস এই লেখাটা প্রিন্ট হবে কনসোলে, অ্যালার্ট আসবে, তো অ্যালার্টই দিলাম। কমন সেন্স খাটান, পড়াশোনা করছেন এইটুকু কমন সেন্স খাটান। এখানে বললাম ইউ আর, ইউর রেজাল্ট ইজ, অথবা ইউ আর পাস। এখন এটা কি আসবে আউটপুট? আমাকে বলেন এই ছিল না, মানে কি গ্রেটার দেন না কম্পেয়ার দেন অপারেটর গ্রেটার দেন। এখন এটার মানে কি ছিল? 33 এর থেকে বড় হতে হবে, 33 হলে হবে। তাহলে 33 পাইলেও পাস না, 33 সাথে কি করতে হবে? বড়। তাহলে এটা এই আউটপুটে কোনো আসবে না। আপনি এটা রান করেন, দেখেন এখানে কোথাও নাই, আপনার আউটপুট আসে নাই। এ তো লিপিয়ার এটা আসছে, মানে আমার ওটা আসছে, ওই অ্যালার্ট কিন্তু আসে নাই, আসে। অথবা এটা কনসোল ডট লগে দিলাম অ্যালার্ট ট্যালার্ট, আমরা এখানে এটা আছে, থাক। অ্যালার্ট বারবার আসে তো আপনার কনসোল লগ, এই যে মানে প্র্যাকটিসের জন্য মানে কনসোল ডট লগটা বেটার, জাভাস্ক্রিপ্ট না যখন আপনি প্র্যাকটিস করবেন আর কি। এগুলো লগে দিয়ে রাখেন, মানে আউটপুটের জন্য লগই বেস্ট। সেম একই ভাবে কনসোল লগ, লগার ইনফো দিলেও হয়, একই কথা। কনসোল লগ, তো লগের ভিতরে আমরা এটা দিলাম, সেম একই ভাবে এটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, লগে আউটপুট আসবে। তাহলে এখানে কনসোল ডট লগ, এটার ভিতরে আমরা নট লিপিয়ার, এটা বাদ দিলাম। আচ্ছা, এখন এখানে আসে, কারণ অ্যালার্ট আসলে বারবার ওকে দিতে হবে, একটা ঝামেলা। তো এখন এখানে আসি, এখানে আমাদের এটা যেটা আছে ফলস আসছে, নিচের দিকে যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, এই যে এখানে 2018 লিপিয়ার। আমরা এখন এখানে আছি, কোথায় আছি? এখানে। তো আমার এখানে ইউ আর পাস এই কথাটা এখানে আসছে, কেন আসে নাই? 33 এর বড়, 33 সমান, তাহলে এখানে ওই চিহ্নটা, এটা কি গ্রেটার দেন ইকুয়াল, এখন আউটপুট আসবে
ইউ আর পাস, ও এলাডি দিছি ঘুরে ফিরে, কনসোল লগ আসছে, ইউ আর পাস। মানে এই চিহ্ন, তাহলে চিহ্ন বুঝতে পারতেছি যে আসলে কোনটা বললে কি হয়, এই চিহ্ন, এই জন্য কি অপারেটর বুঝতে হবে। এখন আমি এইটা বললাম, তাহলে কাজ হবে, মানে এই চিহ্ন দিলাম 2033 এর নিচে, তাহলে পাস, তাহলে কি হবে, আসবে, আসবে না। তো এই লজিক লেখা বুঝতে হবে। আচ্ছা, এখন এইটা আবার, অথবা আমি কম্পেয়ার করতে পারতাম না, যদি সমান সমান 33 হয় তাহলে কি আউটপুট আসবে না, আসবে তো, কারণ সমান ইকুয়াল বলছি না, মানে আসলে তো এটার মান কি 33 আছে, বুঝতে পারছি। আর যখন এটা লিখতেছি, এটা বললাম, তাহলে এখন এটা কি আউটপুট আসবে, নাই। তাহলে এখন কি করতে হবে, এলস মানে হচ্ছে যদি না হয় তাহলে এলস এসে কি দিব, অন্তত তাকে ইউ আর ফেল। এবার কি আসছে, ইউ আর ফেল। তাহলে এই হচ্ছে ইফ আর এই হচ্ছে এলস। ইফ এলস, ইফ হলে আসলে কিছুই না, ট্রু না হলে কোনো কাজই করবে না। আর ইফ এলস এর ক্ষেত্রে কি কাজ, এই চারটা জিনিস আমাদের শিখতে হবে, ইফ এবং কি, ইফ এলস। বুঝতে পারছি, এই কন্ডিশন লিখতে পারবো এখন, ইফ লিখতে, ইফ লিখলে কি হয়, ইফ এলস লিখলে কি হয়। তাহলে ইফ এলস এর এখানে এই যে এখানে এই যেমন এদের সাইডে দেওয়া আছে টাইম, এখন টাইম তো আপনাদের শিখাই নেই, এজন্য নরমালি আপনি এটা নাম্বার দিয়ে শিখেন, এই দুটো ভেরিয়েবল দিয়ে শিখেন, তার মানে লজিক্যাল। তাহলে ইফ এলস দুইটা কন্ডিশন আপনি শিখে ফেলাইছেন। আচ্ছা, এই দুইটা জিনিসে আমি শর্টকাটে লিখতে পারি, মানে আমি এটাকে লিখতে পারি টার্নারি অপারেটর। এটা তো ইফ এলস শিখলেন, এই টার্নারি অপারেটর কাকে বলে, টার্নারি অপারেটর লিখতে হয় এইভাবে। মানে মূল বিষয়টা এরকম, কিরকম দেখেন এখানে টার্নারি অপারেটর আমি তো লিখছি, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর একটা হোয়াট চিহ্ন দিব, কি দেব, হোয়াট, এরপরে দিব হচ্ছে ক্লোজ। এটা নিয়ম হচ্ছে এরকম, মানে এটার ভিতর থাকবে কন্ডিশন, যদি ট্রু হয় তাহলে এখানে ওকে, না হলে কি, মানে এটা ট্রু, না হলে আর কি ফলস। মানে আপনি যে ইফ এলস দুইবার লেখছেন না, এক লাইনে লেখা যায়, এটাকে বলে টার্নারি অপারেটর, এক লাইনে লেখা যায়। তাহলে এখানে আমরা চেক করলাম যে রেজাল্ট যদি 33 তে পারো, মানে এটা কি আমার লজিক, এটা কন্ডিশন, তারপরে কি একটা হোয়াট চিহ্ন, মানে এইটা হচ্ছে আমার কন্ডিশন, এই যে এইটা, মানে এই যে এইটুকা ইফের পরিবর্তে আর কি, মানে ইফ না লিখে এক লাইনে লিখতে গেলে আমাকে এভাবে লিখতে, এটাকে বলা হয় টার্নারি অপারেটর। তো এখানে আমরা বললাম যদি 33 এ বড় হয় তাহলে পাস, মানে এটা হবে ট্রু, না হলে কি হবে ফলস। তো আমার আউটপুটে কি আসবে, আমি যদি এখন যাই তাহলে ফলস ফেল আসবে, কারণ এখানে 33 এর ইকুয়াল বলি নিত, তাহলে এখানে কি বলতে হবে, ইকুয়াল বলতে হবে। বুঝতে পারছি বিষয়টা। তাহলে টার্নারি অপারেটর কি, আপনার এই কাজটাকে সহজ করে দিলাম, মানে এক লাইনে, কোথায় যদি লজিক লিখতে হয় এক লাইনে লজিক, তাহলে আর ইফ এলস এর দরকার নেই, এটাকে বলা হয় টার্নারি অপারেটর। বুঝা গেছে, তাহলে ইফ এলস এর শর্টকাট হচ্ছে এইটা। তো আরেকটা অপারেটর আছে নালিশ কোয়ালিশন অপারেটর বলা হয়, হ্যাঁ। এইটা তাহলে কিভাবে কাজ করে, এইটা হচ্ছে, এটার এক্সাম্পল হচ্ছে, এইটা ওই খুবই হেল্পফুল একটা অপারেটর, মানে খুব শর্টকাটে দেখানোর জন্য। তো অ্যাডমিন, তো এখানে আমরা এখানে শর্টকাট, একবার শর্টকাট দেখেন, এটার মানে হচ্ছে যেটা আছে যদি এটা পায়, ভ্যালু পায়, তাহলে আউটপুট আসবে, না হলে কি আসবে সরাসরি, মানে এইটাকে আরো শর্ট করো, মানে এটা যেমন এটার এটা আছে না, একবারে এখানে কন্ডিশন, মানে নেম ডাবল হোয়াট, এখানে কি বলতেছে, এই নালিশ কোয়ালিশন অপারেটর এখানে ডাবল চিহ্ন, মানে যদি ট্রু থাকে তাহলে এটা দেখাবে, না হলে গেস্টটা চলে যাবে কি আউটপুট, মানে এটাকে আরো শর্ট ফর্মে নিয়ে আসা এইটা। তাহলে এখানে আউটপুটে কি আসবে, নেমের ইকুয়াল টু কি, ভ্যালু তো পাইছে, এমন না যে ভ্যালু নাই, তাহলে এখানে দেখেন অ্যাডমিন কথাটা আসছে। এখন এখানে কিছুই নেই, কথার কথা এখানে আমি ফাঁকা রাখলাম, তাহলে কি আছে, কিছু আসছে, কিছু আসে না, গেস্টও আসে নাই, বাট এটা আমি নাল রাখলাম, কথার কথা এটার মধ্যে কিছু নাই। এখন গান ডিফাইন ভেরিয়েবল না, আউটপুট এখন কি আসবে, গেস্ট, কারণ ভেরিয়েবল আছে, ভ্যালু তো নাই, এই জন্য কি আছে, এটা অল্টারনেটিভ চলে গেল, গেস্টে চলে গেল না। এই শর্ট চিহ্নটা কি আমরা খুব সহজে কাজ করতে পারি, মানে মানে শর্ট, মানে খুব শর্ট টাইমের মধ্যে একটা এরকম লজিক লেখা দরকার যে ট্রু হলে দেখাবে, না হলে দেখাবে না। আমার এলস এর দরকার, মানে একবারে শর্টকাট, এই এটারও অল্টারনেটিভ হচ্ছে এই নাল কোয়ালিশন অপারেটর। এই অপারেটরটা আপনারা একটু আরো কাটাকাটি, আরো কিছু এক্সাম্পল দেবেন, নাল কোয়ালিশন অপারেটর এক্সাম্পল যদি দেই, আমরা এই একটা এক্সাম্পল দেখালাম, তো একটু গুগল সার্চ করব, এবং হচ্ছে এটা নাল কোয়ালিশন এক্সাম্পল যদি আমি লিখতে বলি যে আপনার ই এক্স এ এক্সাম্পল, তাহলে এরকম অনেক এক্সাম্পল পাবো। এই অপারেটর কি, এত বললাম যে শর্টকাটে লেখার জন্য আমরা এটা ইউজ করতেছি, নাল কোয়ালিশন অপারেটর, অনেক এক্সাম্পল পাবো। এই যেমন এখানে চেক করছে ডিউরেশন, তারপর এখানে স্পিড অপারেটরতে অনেক কাজ করছে, এখানে রান করে দেখাইছে। আবার আপনি যদি ইয়াতে যান, অন্যান্য সাইডে যান, একটু প্র্যাকটিস করবেন আর কি। মূল কথা হচ্ছে এই জাস্ট পাইলে দেখাবে, না পাইলে দেখাবে না। অপারেটর, ওকে। তো মোটামুটি অপারেটর সম্পর্কে আমার মনে হয় একটু ধারণা হলো। আমরা এখন ইফ এলস স্টেটমেন্ট অলরেডি আপনারা দুইটা শিখা ফেলেছেন, আর দুইটা স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ইফ, একটা এলস।
তো এখানে আমরা যদি হচ্ছে নতুন একটা ফাইল নেই js কি লিখবো বলেন তো স্টেটমেন্ট stf আসলে জাভাস্ক্রিপ্ট সবকিছু স্টেটমেন্ট কোনো কিছুতে একটা এক্সেপ্ট করে আমরা এখানে যদি এটা নেই সরাসরি স্ক্রিপ্টে গেলাম ওকে স্টেটমেন্ট জাভাস্ক্রিপ্ট যে স্টেটমেন্ট তো স্টেটমেন্টের মধ্যে কি কি আছে বলেন তো আমরা ওএলএলআই দেই তাহলে কি হবে অর্ডার লিস্ট আসবে না একটা হচ্ছে ইফ এলস হয় লুপ আমার দরকার নাই লুপ তো পরে আসবে এরপরে আসে হচ্ছে এলস ইফ এলস এইটার মানে আবার তাহলে কি ইফ আর এখানে বলে ইফ এলস ইফ আবার বলতেছে কি এরপর বলতেছি সুইচ এই দুইটা তো অলরেডি বুঝলেন তাহলে এখন দেখেন প্রথমটা যেটা অলরেডি একটু আগে শিখলেন ইফটাই যদি আমরা চিন্তা করি ইফের ভিতরে এখানে কন্ডিশন এ এখানে লজিক বললাম যদি এ সমান সমান 10 হয় তাহলে কি করবা আমরা এ ইজ এ আউটপুট এটা আসবে তাই তো এটার মান তো সমান কম্পারিজন করতেছেন না তাহলে আউটপুট এটা একটু দেখি আমরা আমাদের তো এই সাইডটা আমি এখানে एग्जांपले আসি কনসোল আসছে আউটপুট এ সমান এ ইজ এ 10 এটা হচ্ছে ইফ এর ক্ষেত্রে এখন কোন কারণে ধরেন এখানে হলো না কন্ডিশন এখানে আমি এটা বললাম এখন আউটপুট কি আসবে আউটপুট কিছু এখানে কি আসতেছে কিছু আসছে আসবে না কারণ এইটা আমি যদি এখানে বলি যে ঠিক আছে এর মান হচ্ছে কি 10 এর থেকে কি বড় 10 এর থেকে বড় a is greater than 10 আউটপুট আসছে এখানে আসে না 10 এর থেকে বড় না বাট সে হচ্ছে অবশ্যই 9 এর থেকে বড় কি বা 8 এর থেকে বড় এবার আসছে না তাহলে এখানে অবশ্যই কি আর এই যে লজিক মানে ট্রু হলে তো এটা কাজ করবে ট্রু না হলে কি এ কাজ করবে না ঠিক আছে সেম একই ভাবে আমরা এটা ইফ এর ক্ষেত্রে বুঝলাম আর যদি এলস ইফ এ আসি এলস ইফ কিভাবে কাজ করে এখানে আমরা বললাম এখানে একটা দিয়ে বোঝায় মানে ওই ভেরিয়েবল দিয়ে বোঝায় তাহলে এখানে আমার আসতেছে আউটপুট এটা তাহলে বললাম যে এর মান কি 8 এর থেকে ছোট না 8 এর থেকে বড় এর মান কি 8 এর থেকে বড় না ছোট 8 এর থেকে এর মান অবশ্যই 8 এর থেকে বড় তাহলে এখানে কি আসবে a is greater than 10 অবশ্যই greater than 10 এর থেকে বড় না এখানে অথবা 8 এর থেকে এখানে বললাম greater than 8 এর থেকে তো বড় আর যে a is তাহলে আপনি লজিক বিভিন্ন ভাবে লিখতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যাপার 8 এর থেকে তো অবশ্যই বড় মানে ইফ এটা না হলে এটা আসবে এই তো রেজাল্ট তো আমরা আরেকটা एग्जांपल ভেরিয়েবল আউটপুট লেট হচ্ছে কি দেই প্রাইস না প্রোডাক্টের প্রাইস দিলাম হ্যাঁ 10 এখন এই প্রাইসটা কি আসলে আমার প্রাইস কি 8 এর থেকে বড় কিনা যদি 8 এর থেকে বড় হয় প্রাইস তাহলে এখানে কি হবে প্রাইস ইজ গ্রেটার দেন কত 8 এর থেকে বড় না এটা অবশ্যই এটা আর যদি না হয় তাহলে কি আসবে প্রাইস ইজ লেস দেন কত 10 এর ছোট না তাহলে এখানে কি হবে লেস দেন 10 10 এর থেকে ছোট না সে যদি 8 না হয় এটা তাহলে আউটপুটটা যদি দেখি এখানে রিফ্রেশ দেই প্রাইস ইজ গ্রেটার দেন কি অবশ্যই 8 এর থেকে বড় সে কোথায় চলে আসছে এখন এলসে চলে আসছে না না সরি এখানে মানে 8 এর থেকে বড় দেখে ট্রু আসছে আর যদি এটা এরকম হতো যে না এটা থেকে যদি ছোট হয় তাহলে কি আসবে এখন তাহলে এখানে ফলস আসবে 10 এর থেকে প্রাইস ইজ লেস দেন কি 10 থেকে এই যে লজিকটা মানে আপনি কিভাবে করতেছেন অথবা কম্পারিজন করেন গ্রেটার দেন ইজ ইকুয়াল দিলাম সমান সমান কত 10 প্রাইস সমান সমান 10 অথবা এখানে তাহলে তো এখানে আসবে নাকি প্রাইস অথবা এখানে শর্টকাট লিখলাম এটা হচ্ছে ট্রু কি লিখলাম বা যা লিখতে চাই মানে লজিক বিললে আমি কি লিখবো সেটা তো পরের বিষয় আর এটা কি আসবে তাহলে আউটপুটটা এখন কি আসবে আউটপুটটা ট্রু আসার কথা এখন এটা হলো না সমান সমান এখানে 20 আছে তাহলে কি হবে আউটপুটটা কি আসবে ফলস আসবে না কারণ মিলতেছে না তো দুইটার কি সমান কি কম্পারিজন করলে ভ্যালুটা তো কম্পেয়ার করতে পারছি এটাই হচ্ছে ইফ এলস এর ব্যাপার বুঝতে পারছেন আচ্ছা এইটা গেল হচ্ছে এলস ইফ এর ক্ষেত্রে এরপর আসেন এলস ইফ এলস এইটা হচ্ছে একবার না মিলে মাল্টিপল কন্ডিশন এর কখন লাগে
যেমন এখানে মার্কস বললাম এত, তা আমরা ধরেন আমরা ওই যে 33 পেলে হচ্ছে বলি কি ডি গেট, নাকি 80 পেলে এ প্লাস, নাকি 80 থেকে 100 পেলে এ প্লাস, আবার কি 70 থেকে 80 মধ্যে থাকলে বি বা বি প্লাস যেটাই বলি বা এ মাইনাস বলি বা বিভিন্ন, এই যে গ্রেডিং সিস্টেমটা। তাহলে এখন লজিক তো আমার অনেক কটা কন্ডিশন চেক করতে হবে না, এইটা না হলে এইটা, কোনটার মধ্যে পড়বে সেই লজিকটা আমাকে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? ধরেন এখানে আমরা বললাম যে 33 পারে কি সে হচ্ছে পাস মার্ক। তাহলে এখন আমি লজিক লিখবো কয়েকটা, আমাকে তো চেক করতে হবে। তাহলে এখানে বললাম ইফ, কি লিখবো? ইফ, এখানে আমি আমার মতো করে লিখে দিচ্ছি। আমরা বলি প্রথম হলো ইফ লিখলাম, ওকে, বললাম যে নাম্বার 33 কি 33 হলো তো পাস, নাকি 33 হলো পাস। তা আমরা 80 উপর থেকে বড় থেকে ছোট করি অথবা ছোট থেকে বড়, যেটা চিন্তা করেন। তাহলে আমরা প্রথমে চিন্তা করব হচ্ছে যদি কেউ 80 এর উপরে পায় এটা কি হবে বলেন তো? 80। তাহলে এখানে কি লিখবো? লগে দিলাম এ প্লাস, কি দেখলাম, অথবা এখানে বল ইউ হ্যাভ ডট এইটা। এরপর আবার এখন কেউ এলস ইফ এর ভিতরে কি করলাম, এলস ইফ, কি লিখবো? এলস ইফ। তাহলে এখানে বল 70 এর উপরে পেলে এ, এরপরে 60 এর উপর পেলে বি। আর যদি আরো আরো এরকম কি কন্ডিশন যদি কোন পর্যন্ত দিতে হবে, আমরা 50 পর্যন্ত আসি বা 33 পর্যন্ত, এই যে কন্ডিশন এইটা না মিলে এইটা। এখন এখানে প্রশ্ন হচ্ছে কেউ যদি এখন 200 পায় তাহলে তো এ প্লাস, সমস্যা না? তাহলে এখন এই যে লজিক্যাল অপারেটর দিয়েছেন, একটু আগে শিখছিলেন লজিক্যাল অপারেটর, এন্ড ডবল এন্ড, কি দিব? এই যে যদি 80 থেকে শুরু, মানে 80 এবং 80 উপরে, এবং অবশ্যই কি 100 বা 100 নিচে, মানে 100 পাইতে পারবে সর্বোচ্চ, 100 এর উপরে পেলেও কি হবে, এইটা হবে। তাহলে এখানে এ প্লাস। সেম একই ভাবে এখানে কত থেকে শুরু হবে, আমরা এখানে 80 থেকে শুরু করছিলাম, তাহলে এখানে কি 70 থেকে কত পর্যন্ত আসবে বলেন তো? 79 পর্যন্ত না? তাহলে এখানে আমরা চেক করবো কি এন্ড 70 থেকে যদি 79, মানে 80 হলে তো আবার এ প্লাস হয়ে যাবে। তার মানে এই লজিকে না বললে পরের লজিকে আসবে। এইটা যদি না হয় সেম একই ভাবে এখানেও চেক করেন, আবার এন্ড দেন, এই যে লজিক্যাল অপারেটর এন্ড, তার মানে কি 60 থেকে 69 আসলে কি হবে বি। তাহলে একটা কন্ডিশন, দুইটা, তিনটা, আর এলস মানে সবার লাস্টে, মানে কোনটায়। তাহলে এখানে আমরা আরো কয়েকটা লজিক লিখতে পারি না? আর আরেকটা দিলাম, এরপরে কি দিলাম, এলস ইফ, এলস ইফ। তাহলে এখানে কত 50 থেকে 59, তাহলে হলো সি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ডি। আর কি আছে 40 এর 33 পেলে হচ্ছে, এখানে সিকোয়েন্সটা আপনার মতো করে লিখেন আর কি। আমরা এখানে দিলাম যে হচ্ছে কত থেকে 33 থেকে শুরু হলেই হবে, নাকি 33 থেকে 49 এর মতো ডি গেট, আর না হলে কি হবে এখানে ফেল আসবে। তাহলে এখন এই যে নাম্বার দিলাম যে লজিকে পড়বে, এখন আমার এখানে কি আসবে দেখেন তো, আউটপুটে কি আসে, ইউ হ্যাভ গট ডি গেট। কারণ আমার এই মার্কটা কত 33 থেকে শুরু হয়ে কতর মধ্যে আছে 49। তার মানে আমি এখানে যদি 48 পাই তাহলে কি আসবে বলেন আপনারা? ডি গেটই আসবে, কারণ আমি 50 পার হয় নাই তো, 49 এ থাকলে 49 থাকলে কি হবে ডি গেটই আসবে। আপনি 49 দেন ডি গেট। তো এই যে মাল্টিপল কন্ডিশন বলতেছি, এটাকে বলতেছি ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ, বারবার বলতেছি। আমার এখানে বললাম হচ্ছে 100, তাহলে এখন কি আসবে এ প্লাস আসবে। দেখেন এ প্লাস কাজ করতে, এই যে লজিক লেখা, তার মানে এই যে অপারেটর আমি যদি না বুঝি তাহলে কাজ করতে পারবো, এই চিহ্ন যদি বুঝি তাহলে এলস ইফ, এই যে মাল্টিপল। এখন বলতে পারেন যে এটা কি এই এতটুকুই কাজ? না, এটার বহুত কাজ আছে এই এলস ইফ এর। আপনাদের যদি একটা রিয়েল এক্সাম্পল দেখায়, যেমন আমাদের এখানে জব এন্ড রিজুমি নামে একটা সাইট আছে, জব এন্ড রিজুমি। এখন এই জায়গাতে ধরেন ইউজার এক, এখানে কয়টা ফিল্ড দেখতে পাচ্ছি, 3টা ফিল্ড না? মানে সার্চিং করার জন্য কোন একটা ওয়েবসাইট আমরা সার্চ করি না, যেমন এই জায়গাতে সার্চ করবো, আমি কোন একটা টাইটেল দিয়ে সার্চ করতে পারি, অর্গানাইজেশন ধরে সার্চ করতে পারি, আবার কি আমি লোকেশন ধরে সার্চ করতে পারি। আচ্ছা, তাহলে 3টা ফিল্ড, এখন সার্চের ভেরিয়েশন কয়টা হতে পারে আমাকে বলেন? ইউজার এটা দিতে পারে, এই দুইটা দিল না, কথার কথা। ইউজার এটার এটা দিছে, এটা দেয় নাই। ইউজার আবার কি করলো 3টাই দিল, ওকে। আবার ইউজার মনে হলো না আমি এটার এটা দিব, অথবা ইউজার এটা বা এটা দিল, তাহলে এখানে টোটাল সার্চ কম্বিনেশন কয়টা হবে? মানে ইউজারকে এখন আমাকে ট্যাগ করতে হবে, ইউজার তো ইচ্ছা মতো দিতে পারে, তাহলে আমার এখানে এই ডাটাটা আমার এলসি তে ফেলাইতে হবে। তাহলে এখানে কয়টা কম্বিনেশন আসতে পারে আপনি বলেন? মানে প্রথমে ইউজার শুধু একটাই দিবে, তার মানে বাকি দুইটা নাল।
তার মানে টোটাল কম্বিনেশন হবে 3টা, আর 3টাতে একবার দিবে। কয়টা হলো? 4টা। মানে 3টা বলতে এটা একবার, এটা একবার, এটা একবার, তাহলে কয়বার হলো? 3বার। আর 3টা মিলে একবার, কয়বার হলো? 4বার নাকি? এরপর আসতে পারে কি এইটা আর এটা, আর এইটার এটা, আর এইটা অথবা এইটা। তার মানে টোটাল 7টা কম্বিনেশন হবে এখানে। টোটাল কয়টা কম্বিনেশন হবে? 7টা। তো এই যে কম্বিনেশন, তার মানে আমি এই ডাটাটা কিন্তু আমি ধরছি, লজিকে ধরছি, এফএলস এ ফালাইছি, পরে ওই ভ্যালুটা ডাটাবেসের সাথে কি কোয়েরি করে নিয়ে আসছি। তো এই যে লজিকটা লিখলাম, তখন আমি চেক করলাম যে প্রথমে আমার কি, ধরেন এটার নাম এ, এটার নাম বি, এটার নাম কি সি। তাহলে এখানে আমার ভ্যালু যদি এ বি সি হয়, কথার কথা এখানে 3টা ভেরিয়েবল আছে। লেট এ, এর ভিতরে ধরেন একটা টাইটেল, এখানে এ আসবে। এরপরে এখানে লেট এ নামে তো অলরেডি ভেরিয়েবল নিছি না, তো এখানে ধরুন টাইটেল, টাইটেল এখানে কি আসবে? টাইটেল আসবে। ইউজার কি যাই টাইপ করুন এখানে, সেটা আমি এখানে ধরবো। তারপরে কি আসবে হচ্ছে, এটা কি ছিল? জব টাইপ, কি দিলাম? জব টাইপ, এটা দিলাম। আচ্ছা, এরপরে আছে লোকেশন, কি আছে? লোকেশন নাকি? লোকেশন। এখন এই যে 4টা জিনিস, এখন এই যে কম্পেয়ার করতে, এখন আমাকে কম্পেয়ার লিখতে গেলে তো ইউজার একটা এটাও দিতে পারে, এটাও দিতে পারে, এটাও দিতে পারে, আবার 3টার ভ্যালু কি একসাথেও দিতে পারে, অথবা এইটা আর এটাও দিতে পারে। আমি যদি এখন এটাকে এ বি সি চিন্তা করি, তাহলে আমার এখানে কম্বিনেশন, ধরেন এখানে এটাকে চিন্তা করলাম কি এ, এটা হচ্ছে বি, এটা সি। তাহলে প্রথমে ইউজার এ দিল, শুধু এ দিছে, বি দিছে কি নাল, এবং কি সিও দিছে কি নাল। আচ্ছা, এরপর কি আছে? এ বি সি একসাথে দিতে পারে, এরপর কি এ বি দিতে পারে, বিসি দিতে পারে, আর কি দিতে পারে? এসি। বোঝা গেছে এবার বিষয়টা? তখন এই যে লজিক ডাটা কোনটা আসতেছে, তাহলে ইফ এলস এর মধ্যে ফালাইতে হবে না আমাকে, ফালাই তারপরে বাকি কাজটা আমি কি মেসেজ করব না, ডাটা নিয়ে আসবো না। তাহলে এই যে কাজটা, এই ইফ এলস আমি ব্যাকএন্ডে এভাবেই কাজ করছি, যে আমার যদি এর মধ্যে ডাটা আসে, তাহলে এখানে বলতে এইটা ডাটা আছে, ইফ এর মধ্যে লিখলাম যে এটা সমান সমান নাল। তাহলে আমি কিভাবে লিখছি, তখন আমি লিখলাম যে ইফ, যদি ধর কথার কথা এখানে লিখলাম, আমি লিখছি এ মানে হচ্ছে জব টাইটেল না, এখানে এক্স ওয়াই জেড, আমি এখানে এক্স ওয়াই জেড ধরেন। তাহলে এখানে প্রথমে দেখলাম এক্স, যদি কি হয় নট নাল, কি চিন্তা করলাম নট নাল, বাকি দুটো কি থাকবে? মানে এটা অবশ্যই নাল থাকবে, আর বাকি দুটো কি থাকবে? এখন এক্সটা যদি নাল না হয়, আর বাকি দুটো কি থাকবে? নাল থাকবে। তখন আমি এক্স ধরে কাজ করে কি করব, এক্স এর ডাটা, এক্স এর যে ভ্যালু আসবে সেটা তো ডাটার সাথে আমি কোয়েরি করব। পরের বার আমি আবার এলসিএম চেক করলাম, যদি এইটা নাল আসে, ওই যে যেভাবে দেখলাম 7টা কম্বিনেশন। তো এখন আপনাদের কাছে কোনো কঠিন লাগতেছে বিষয়টা, বাট এটা তো বুঝছেন নাকি? এটা বুঝছেন? এই লজিক বুঝলে এরকম মাল্টিপল কন্ডিশন, এটাকে বলা হয় কি মাল্টিপল কন্ডিশন, এলসিপ 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 যতক্ষণ লাগে আপনার, না হলে লাস্টে যায় কি। এখন এইটাকে আরেকটা শর্ট ফর্মে লাগাতে, এটাকে বলা হয় সুইচ। জাভাস্ক্রিপ্টে আরেকটা আছে কি সুইচ। তো সুইচের ক্ষেত্রে যেটা হয়, সুইচ কেস আর কি, যেটাকে বলতেছি আমরা। তো সুইচ মানে হচ্ছে, সুইচ আবার একটা সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ করে। হ্যাঁ, সুইচ হচ্ছে একবারে সিঙ্গেল ভ্যালু। আচ্ছা, এখন এখানে আমি এরকম কেস 2 ধরেন, এখানে বললাম কেস 3, এরকম আমার 7 দিনে 12 নাম থাকতে পারে, আলাদা আলাদা কাজ থাকতে পারে, জাস্ট এখানে প্রোগ্রাম লিখে দিচ্ছে এইভাবে। এরকম ওকে, কেস 7 ডিফল্ট হচ্ছে ইনভ্যালিডেড। এখন এখানে ভালো করে বোঝাই, দেখেন কি হলো। আমরা তো জানি 7 দিনে 12 নাম নাকি, শনি থেকে শুক্র পর্যন্ত 7 দিন। তো ধরেন এখানে আমরা বললাম যদি 1 হয় তাহলে কি হবে? 1 ডে। যদি 2 হয়, এখন এই জিনিসটা, এখন 1 ভ্যালুটা আমি ডাইনামিক্যালি বের করব একটু পরে, যেমন আমি যদি, যেমন আজকে কি বার সেটা যদি দেখাইতে চাই, এখন ডেট টাইম নিয়ে তো আপনাদের কাজ শিখাই নাই, শিখেছি? ডেট টাইম নিয়ে আপনাদের কোনো কাজ শিখাই নাই। যেমন সেই ক্ষেত্রে আপনাকে ডেট টাইম শিখতে হবে। তো জাভাস্ক্রিপ্টে ডেট লেখা খুবই সহজ, যেমন লেট টু ডে, কথার কথা, বা টু ডে, এই কথা লিখলে এখানে দেখবেন যে ডেট চলে আসছে। হ্যাঁ, গেট ডে, এরপর এটা লিখলাম গেট ডে, এই কথাটা লিখছি আমি, সিম্পল জাস্ট এটা লিখলাম, সুইচ লিখলাম না, একটু পরে আসতেছি। টুডের সাথে
নিচেরটা আমি জাস্ট বোঝাই, লগ কনসোল ডট লগ টু ডে, এটা যে ভ্যারিয়েবল না, মানে এটার মধ্যে কিন্তু ডেট চলে আসছে, আপনি শুধু এটা লিখলে, আমি এটা পরে আসতেছি, দেখেন আপনার এখানে টোটাল একটা বার চলে আসছে। নিচে যদি আসি জাভাস্ক্রিপ্ট পুরো আসছে। আপনি যদি ডকুমেন্টটা রাইট করেন আর ভালো বুঝতে পারবেন। আজকে মানে ডেট বের করে কত সহজ। ডকুমেন্ট ডট রাইট, রাইটের ভিতরে কি নিলাম, এইটা লিখলে দেখেন আপনার বডিতে এখানে আসছে। আচ্ছা ফ্রাইডে 4 তারিখ অক্টোবরের 2024, এখন কয়টা বাজে 16টা 40, মানে আমার মেশিনের টাইম, মানে এখানে 24 ঘন্টা ফরম্যাটে দেখাচ্ছে, বাংলাদেশের জিএমটি টাইম টোটাল লোকেশন দেখাচ্ছে। তো জাভাস্ক্রিপ্টের ডেট লেখার জন্য জাস্ট নিউ ডেট এই কথাটুকু বললেই হয়ে যাবে। এই কথাটুকু বললে দেখেন টুডে বের হয়ে গেল। এখন আমার আজকে শুধু ইয়ারটুকু দরকার, কত সাল, তাহলে এটার সাথে আমি আরেকটা প্যারামিটার আছে সেটা না, যেমন আজকে কি বার বা গেট ডেট, জাস্ট এটার সাথে আমি বললাম টুডে ইজ ইকুয়াল টু ডট গেট ডেট, কি বললাম, গেট ডেট। তাহলে এখানে কি আসবে, আজকে 4 আসছে, কি আসছে আউটপুট, কি আসছে দেখেন 4 আসছে। তো সপ্তাহ শুরু হয়েছে, তো ওদের হিসাবে শনি ইয়ার থেকে আর কি 4 এখানে আসছে। গেট ডেট হচ্ছে এইটা। আবার এখানে গেট ডে, ডে বললে এখানে আমি কি আসতেছে 5 আসতেছে, কি আসতেছে 5। তো আমি এখানে গেট ফুল ইয়ার, কি বললাম ফুল ইয়ার। তাহলে দেখেন এখানে আমি রিফ্রেশ দেই, 2024 আসছে, দেখা যাচ্ছে কি আপনাদের ওখানে 2024 কি লিখলাম এটার সাথে। তো এরকম ডেটের আরো অনেক ফাংশন আছে, অনেক ফাংশন আছে। তো এখানে গেট ডেট এটার সাথে যখন আমি ইয়া দিলাম গেট, এখানে যেটা আসছিল টুডে বের করার জন্য আমরা কি করলাম, টুডে এর সাথে আমার স্পেসিফিক ডেট দরকার 1 2, গেট ডেট দিলাম নাকি না, গেট ডে, গেট ডে এইটা দিলে কি আসতেছে, এই ফাংশন দিলে আমি আউটপুটটা কি আসতেছে এখানে আজকে হচ্ছে 5 দেখাচ্ছে। তো আমরা এখানে এই জিনিসটা যদি এখানে দেই, এই যে লেটের ভিতরে এখানে আমি জাস্ট এই ভ্যালুটা, তাহলে এখানে আমি এই জায়গায় লিখে দিব হচ্ছে টুডে ডট গেট, তাহলে এটার মধ্যে 1 2 3 4 5 আসবে না। তাহলে এখন যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে এখানে দেখেন কনসোল লগের মধ্যে কি আসছে আজকে 5। তার মানে সে পাইছে কোন ভ্যালুটা, সে পাইছে হচ্ছে এই যে 5 পাইছে। যখনই 5 পাইছে তখন কি করছে সুইচ। তো সুইচ হচ্ছে স্পেসিফিক একটা ভ্যালুর ভিতরে কি করে, মানে সুইচ করতেছে ডে, এটার ভিতরে কি আসবে 1 2 3 4 5 6 আসবে। আর যখন বাই ডিফল্ট কিছুই না থাকবে কি যাবে, ইনভ্যালিড ডেটা আসবে। অথবা স্পেসিফিক নাম্বার দিয়েও চেক করতে পারেন আপনি। এটাতে আমি জাস্ট এই সুইচ মানে হচ্ছে স্পেসিফিক একটা ভ্যালুর মধ্যে সুইচ করে যদি ম্যাচ করে, মানে এটার মধ্যে রয়। তো এটাকে আরো সহজ করে দেন, আমি এটা ডেট পেতে বুঝা পারা যায়, আপনাদের কঠিন মনে হচ্ছে। তো এখানে ধরেন একটা নাম্বার নিলে সিম্পল, একটু আগে যেটা কাজ করলেন না, লেট নাম্বার বা হচ্ছে রেজাল্ট, হ্যাঁ রেজাল্ট আরই রেজাল্ট, আমি বললাম হচ্ছে এ, হ্যাঁ এ প্লাস, কথার কথা। তো এখন আমি সুইচ করব, কি করব সুইচ, কার ভিতরে সুইচ করব, রেজাল্টের ভিতরে সুইচ করলাম। সুইচের ভিতরে এক একটা কেস মানে কন্ডিশন। এখানে যেমন এটার ভিতরে যে কন্ডিশন লিখতেছেন না, এটাকে বলতেছে এক একটা কি কন্ডিশন। তো কন্ডিশন এখানে বললাম কেস, এখানে যেভাবে লিখছেন আপনাকে এখানেও কি সেম ভাবে লিখতে হবে। তার মানে এখানে আমি ধরুন এটা দিলাম বি, এটা লিখলাম, যদি এ হয় এটা আসবে, মানে এই ভ্যালুটা ধরেন এখানে আমি দিলাম হচ্ছে বি, তাহলে আউটপুট কোনটা ম্যাচ করবো বলেন তো, এখানে আসবে না, এই যে কেসটা, মানে এই যে কেস, তার সুইচ এবং ইফের মধ্যে পার্থক্য আছে। এখানে দেখেন এই যে কেস লিখলে এটা আউটপুট, এরপর কি লিখছেন এটা, এটাকে বলা হয় কি ব্রেক, মানে হচ্ছে যদি এখানে ম্যাচ করে এইটা, এই কেসটা আর পরে কোড আর এক্সিকিউট করবে না। তো নরমাল জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিনক্রোনাস, মানে অ্যাসিনক্রোনাস ল্যাঙ্গুয়েজ না। তো একটু পরে আমরা আসবো অ্যাডভান্স টপিক যখন আসবো, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট কি বা সিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট কি সেটা বুঝতে হবে। তো জাভাস্ক্রিপ্ট কি করে, লাইন বাই লাইন কোড করে, আপনারা দেখছেন, মানে একটা কোড শেষ হওয়ার পরে লাইনে কোডে যায়। তো এটার প্রবলেম আছে, আমরা অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট জানতে হবে। যখন আপনি এপিআই নিয়ে কাজ করবেন তখন অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করতে সেটা জানতে হবে। তো এখানে যেটা হচ্ছে এই রেজাল্টের এই সুইচের ক্ষেত্রে যেটা হয়, যদি এখানে ম্যাচ হয় তাহলে এখানে সে ব্রেক দিয়ে বের হয়ে চলে আসে। বাট এলসিপি এর ক্ষেত্রে তা না, এলসিপি যদি এখানেও ম্যাচ হয় পুরো কোড সে এক্সিকিউট হয়ে তারপর আউটপুট আসে। এই জন্য ভাইভাতে প্রশ্ন হতে পারে যে সুইচ তাহলে ইফ এলস এর ভিতরে আর সুইচের মধ্যে পার্থক্য কোথায়, দুইটাতে কাজ একই করতেছে।
তো সুইচের মধ্যে পার্থক্য হচ্ছে যে সুইচ হচ্ছে যেখানে আউটপুট ম্যাচ করবে মানে কন্ডিশন ম্যাচ করবে সেখান থেকে ব্রেক থেকে বের হয়ে চলে আসবে। আর এলসিএফ এর ক্ষেত্রে তা না, এলসিএফ এর ক্ষেত্রে যদি আমার কন্ডিশন ম্যাচও করে পুরা কোড ব্লকটা রিড হয়ে তারপরে আমার আউটপুটটা রিটার্ন করে, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এই হচ্ছে, আর বাই ডিফল্ট এখানে যেমন এলস আছে, এই যে এলস, এখানে এটাকে বলা হয় কি ডিফল্ট। ডিফল্টটা আমরা এখানে ডিফল্টও বলতে পারি, অথবা ডিফল্ট এই জায়গায় বললাম, বাই ডিফল্ট হচ্ছে ফেল। তাহলে এখানে হচ্ছে ডিফল্ট DEF এই কথাটা বলতে হবে। হ্যাঁ, এই যে ক্লোন চিহ্ন দিতে হবে, সিঙ্গেল ক্লোন। তার মানে কোনোটাই যদি ম্যাচ না হয়, এখানে ABC, এখন এখানে আমি X দিলাম, ধরেন কথার কথা হচ্ছে F দিলাম, F কন্ডিশন কোথায় আছে এখানে, তাহলে আউটপুট কি আসবে, ইউ হ্যাভ গট ফেল বা ইউ আর ফেল, যেটাই বলি না কেন। এবং এটা যদি যাই দেখেন এখানে, আচ্ছা আমাদের এখানে কত নম্বর লাইনে ভুল, 69 নম্বর লাইনে কি ভুল করে রাখছি, ওই যে কেসের কন্ডিশন শেষ করে নিই, যে সেকেন্ড ব্র্যাকেটের এখানে লজিক শেষ করে নিই। এখন যদি যাই ইউ গট ফেল বা ইউ আর ফেল বা ইউ আর, মানে মেসেজ কি দেবো সেটা আলাদা। বোঝা গেছে সুইচের বিষয়টা? তাহলে সুইচ আমরা ইফ এলস ছিলাম, এই যে কয়টা আপাতত আজকে এই দুইটা জিনিস আমরা ভালো করে আবার বাসায় দেখবো, সেটা হচ্ছে কন্ডিশন কিভাবে লিখতে হয়, আর হচ্ছে আমরা কি কি শিখলাম, এলসিএফ এর ব্যবহার শিখলাম এই কয়টা। আর আমি লুপটাও একটু দেখাই দিই, লুপ সহজ, আর তিনটা জিনিস শিখাই দিই, মানে আমাদের যেহেতু লুপ লাগবে তো লুপটা দেখাই দিই। কয়টা জিনিস শিখলে এই কয়টা জিনিস আয়ত্তে নিয়ে আসেন আপনারা, আয়ত্তে আনলে পরবর্তীতে আমরা অ্যাডভান্স টপিক গুলো আসবো। তাহলে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট শিখলাম, এরপরে যে জিনিসটা আসবে সুইচের পর লুপ। তো লুপ বিষয়টা আসলে কি, হোয়াট ইজ লুপ। তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা থাকবে, লুপ থাকবে। লুপ ছাড়া আপনি, যেমন এই যে আপনার কাছে 10 জন ইউজারের ইনফরমেশন আসছে, এখন ইনফরমেশন কি একটা একটা করে প্রিন্ট করবেন, এটাকে কি করতে হবে, মানে অনেক ডাটা যখন থাকবে সেটাকে লুপে আমাকে কি করতে হবে, লুপে ঘুরাইতে হবে। তো যেমন এখানে আমরা যদি লুপ নিয়ে আসি, জাভাস্ক্রিপ্ট লুপস, তো লুপের ভিতরে কি কি লুপ আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে, আমরা যে সুইচটা শিখলেন, সুইচ এক্সপ্রেশন শিখলেন, যেমন এই যে এখানে তারা কিন্তু আমি ডেটা করছিলাম, যেখানে তো গেট যে এক্সাম্পল দেখাইছে। হ্যাঁ, সেম একই ভাবে আমরা যদি লুপের কথা বলি, এখানে লুপ কি জিনিস, হোয়াট ইজ লুপস। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা আছে, একটা হচ্ছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। জাভাস্ক্রিপ্ট একটা বেশি আছে, একটা হচ্ছে ফর ইন, একটা হচ্ছে ফর আপ। তে লুপ বিষয়টা শিখি, লুপস আর ইউজ টু এক্সিকিউট এ সেম ব্লক অফ কোড এগেন এন্ড এগেন অ্যাজ লং এন্ড সার্টেন কন্ডিশন ইজ মিট। এটার মানেটা কি বলতেছে, এই লুপস আর ইউজ টু এক্সিকিউট সেম ব্লক অফ কোড, একই জিনিস মানে একটা কন্ডিশনের উপর বেস করে কাজ করাচ্ছি। হ্যাঁ, এই যে রোবটক দেন একটা কাজ ধরাই দিছে, সে কি করে সারাদিন ওটাই করতে থাকবে না, কথার কথা, মানে কন্ডিশনের উপর বেস করা। তো এখন আমার ডাটাবেজে 20টা ইউজার আছে, একটাও থাকতে পারে আবার 500ও থাকতে পারে। তো এখন আমি তো জানি না সেটা কি করবো, লুপেকে একটা টাস্ক দিতেও সে কি করবে, যতক্ষণ ডাটা বাইতে থাকবে ততক্ষণ লুপে ঘুরবে। এখন এই জায়গাতে লুপের কাজ হচ্ছে কি, তার মানে ব্লক সেম ব্লক অফ কোড এগেন এন্ড এগেন অ্যাজ এ সার্টেন কন্ডিশন ইউজ, যতক্ষণ পর্যন্ত না কন্ডিশন ট্রু হচ্ছে, কাজ শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি তাকে এটা করতেই হবে। মানে স্পেসিফিক একটা টাস্ক তাকে দিলেন, এই টাস্কটা যতক্ষণ পর্যন্ত বারবার করতে হবে তাকে, যতক্ষণ পর্যন্ত ওটা শেষ না হচ্ছে তখন কাজ করতেই হবে। যেমন আপনাদের 3 ঘন্টা ক্লাস করে তারপরে যাইতে হবে, মানে এখানে বসে থাকতে হবে, এই যে একটা টাস্ক, মানে শেষ না হলে যাইতে পারতেছেন, তার মানে এই কাজটা এই টাইমটুকু আপনাকে কি করতে হবে, এখানে ক্লাস করতে হচ্ছে। তো এই লুপের এখানে তো হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তো হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি, এই কন্ডিশন ফর লুপ কি জিনিস সেটা জানতে হবে, ফর ইন লুপ কিভাবে কাজ করে, ফর অফ। তো এখানে যে জিনিসটা বলতেছে হোয়াইল কন্ডিশন, ওই ইফ কি ছিল, ইফ কন্ডিশন ট্রু না হলে কোনো কাজ করে না, আউটপুট আসে ইফ এর ক্ষেত্রে, এলস এর ক্ষেত্রে অল্টারনেটিভ আসে, বাট ইফ বলে কি হয়, ট্রু না হলে আসে না। তো হোয়াইল লুপ হচ্ছে কন্ডিশন ট্রু না হলে কাজ করে না। তো এটা কিভাবে কাজ করে, এখানে যেমন একটা एग्जांपल তারা দিছে, একে বলে দিছে তুমি 10 পর্যন্ত গুনবা বা 5 পর্যন্ত গুনবা। ধরেন এখানে আমরা লুপে আসি, এটা ক্লোজ করে দিলাম, খুবই সিম্পল, মানে জাস্ট বুঝার কনসেপ্টটা বুঝতে হবে। লুপ শেষ। তো প্রথমে যদি আমি এখানে আসি স্ক্রিপ্ট, আমরা এখানে ফল আমরা শিখবো হচ্ছে হোয়াইল লুপ, এখানে জাভাস্ক্রিপ্টে ক্লোজিং দিয়ে দিলাম স্ক্রিপ্ট। ধরেন এখানে আমরা একটা ভেরিয়েবল আছে লেট আই সমান ইনিশিয়ালাইজেশন শুরু হলো 0, আমার আয়ের মান কত 0। এখানে বললাম যদি আয়ের মান 10 এর থেকে কত হয় ছোট হয়, তাহলে কি করবা,
আইটাকে তুমি পিন করো বা ডকুমেন্ট ডট রাইটে, তখন আমি ডকুমেন্ট ডট রাইটে দিলাম, ডকুমেন্ট ডট রাইট, তাহলে বডিতে দেখাবে আই এবং কি একটাকে ব্রেক দিবে, মানে ব্রেক কেন বললাম, এটা যদি না দিই তাহলে দেখবেন যে সব পাশাপাশি আছে। এবং আইটা কি, তার মানে আয়ের মান যদি 10 এর থেকে ছোট হয় তার মানে কন্ডিশন কি সত্য নাকি মানে ফলস, এখানে বলেন তো ট্রু না ফলস কন্ডিশন, মানে আয়ের মান এই যে বলছে আই লেস দেন 10, তাহলে আয়ের মান তো অবশ্যই কি 10 এর থেকে ছোট না, তারপরে কন্ডিশন তো ট্রু, তাহলে কি হবে যখন এটা ট্রু হবে তখন প্রতিবার দেখেন আই প্রিন্ট হবে এবং কি প্রতিবার আয়ের সাথে কি হবে এক এক যোগ হবে। এটা কোন পর্যন্ত হবে, যতক্ষণ পর্যন্ত না 10 পর্যন্ত সে যাচ্ছে। এবং এই ফাইলটা যদি এখন রান হয়নি, এই আইটেমটা কতবার ঘুরবে, এই 9 পর্যন্ত করছে, 0 থেকে কত 9, যখনই 10 পাইছে 10 সমান তো বলি নাই, মানে 10 এর ছোট বলছে, 10 এর সমান আমি বলি নাই, তাহলে এখানে দেশ দেন ইকুয়াল বলি নাই তো, যে কারণে 9 পাই। এবং এখানে এটার সাথে আমরা বি এর ট্যাগটা কেন দিলাম, মানে এই যে নিচে নিচে আসার জন্য, এই যে এখন আসছে 0 থেকে কত পর্যন্ত, তার মানে তাকে একটা রিপিটেডলি তাকে বলছি এই কন্ডিশনের উপর বেস করে তুমি চলতেই থাকবা যতক্ষণ পর্যন্ত কন্ডিশন তোমার মিট না আছে। লুপের কাজ হচ্ছে এইটা, মানে আপনার এই ব্লক অফ কোডের কি কন্ডিশনের উপর বেস করে সে ঘুরতেই থাকবে। এন্ড কন্ডিশন এখানে আমার যদি এটা এরকম হয়ে যায় যে আয়ের মান যদি 10 থেকে বড় হয়, এখন আউটপুট কিছু আসবে, লুপটা কাজ করবে না। আবার এমন এটা বলেন ঠিক আছে, এটা এখন এই যে প্লাস প্লাস দিলেন না, তাহলে কি হবে, এই লুপটা একটু পর আমি যদি এখন রিফ্রেশ দিই আমার ব্রাউজার দেখেন ঘুরতে এসে, কারণ ওই লাস্ট খুঁজে পাচ্ছে না, দেখেন একটু পর ব্রাউজারটা হ্যাং হয়ে যাবে, কারণ লুপের এন্ডিং পয়েন্ট সে কি কতক্ষণ পর্যন্ত ঘুরতে হবে সে তার খুঁজে পাচ্ছে না, কারণ এখানে প্লাস প্লাস বাড়তেছে না, তো প্রতিবার সে কি পাচ্ছে 0 0 0 0 0 0 ঘুরতেছে, কিন্তু সে এত যোগ করতে পারতেছে না, এবং এটা টাইমে ব্রাউজারই হ্যাং হয়ে যাবে, এজন্য কেটে দিলাম আমি। তার মানে আমাকে এখানে তার কি প্রতিবার এটার মধ্যে ঢুকবে, মানে এই কন্ডিশন যদি সত্য হয় তার মানে প্রথমে 0 নিয়ে ঢুকলো, যদি 0 পিন করলো, তারপর আবার ঢুকে কি করলো, ঢুকলো দেখেন ছোট আছে, তারপর কি করলো 1 পিন করলো, আবার যখন ঢুকলো তাহলে 1 এর সাথে আবার 1 যোগ করলো, কত হয়ে গেল 2, এভাবে করতে করতে যখন 10 দেখছে তখন সাথে সাথে কি হয়েছে, সে বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছি লুপের বিষয়টা, এই হচ্ছে হোয়াইল লুপের কাজ। তো আমরা হোয়াইল লুপ বুঝলাম, মানে কন্ডিশন সত্য না হলে কিন্তু হোয়াইল লুপ ঘুরবে না, এবং অবশ্যই প্লাস প্লাস দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। আবার ডিক্রিমেন্ট লুপ হতে পারে যে 100 থেকে যদি ছোট হয় তাহলে মাইনাস মাইনাস করো, তো অনেকভাবে কাজ করা যায়। আচ্ছা ডু হোয়াইল লুপ তাহলে কি, এখানে আপনি হোয়াইল লুপ শিখলেন, এটা হচ্ছে হোয়াইল লুপ, আমি এখানে বললাম এটা শেষ করে দিয়ে আপনি প্র্যাকটিস করেন, এটা হচ্ছে হোয়াইল লুপ। আর ডু হোয়াইল লুপ তাহলে কি কাজ করে, এটাও একই কাজ করে, বাট এটা কন্ডিশন একটু ব্যতিক্রম। এখানে যেমন যে নামে একটা ভেরিয়েবল নিচের ভ্যালু কত, যে 0, দেখেন ডু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ডকুমেন্ট রাইট যে ব্রেক দিল এবং যে প্লাস প্লাস, এখানে পরে এসে এখানে হোয়াইল বলছি, ডু মানে কি কাজ করো তারপরে কন্ডিশন চেক করো, তার মানে এটা সত্য মিথ্যা যাই হোক না কেন প্রথমে সে যে এর মান 0 পেয়েছে কি হবে 0 প্রিন্ট করে দিবে, এবং পরে এসে চেক করবে যে এর মান কি আসলে 10 এর ছোট, যদি ছোট হয় তাহলে আবার লুপের ভিতরে ঢুকবে, ডু এর ভিতরে ঢুকবে, না হলে এটা আউটপুট আসবে না। আমি যদি এটাকে চাই, দেখেন এখানে আসছে, এখানে এই চার দিই, আমরা একই কোডে লিখতেছি তো আলাদা আলাদা লিখি আপনাদের বুঝতে সুবিধার্থে। আলাদা আলাদা লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। আসছে, তাহলে এখন ধর এখানে উল্টাই দিলাম, কন্ডিশন উল্টাই দিলাম, এখন কি কন্ডিশন ট্রু না ফলস, ফলস, তাহলে এটা কি হবে একবার রান হবে, এই 0, তারপর প্রথমে ডুতে চলে গেছে, তারপর এখানে কন্ডিশন করে। তো মূল কথা হচ্ছে এই বিষয়টা অনেক ভাইবাতেও প্রশ্ন করে যে ডু হোয়াইল আর হোয়াইল তো কাজ তো লুপই করে, বাট পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে হোয়াইল লুপ কন্ডিশন মিট না করলে সে লুপ ঘুরবেই না, আর ডু হোয়াইলে হচ্ছে কন্ডিশন হোক বা না হোক প্রথমে সে ডুতে যায় কি যা পাবে ভ্যালু সেটা প্রিন্ট করে দেবে, এরপরে কন্ডিশন এখানে চেক করবে, ঠিক আছে ওকে। আচ্ছা এরপরে যে লুপটা আছে এখানে আমরা হচ্ছে তাহলে এখানে লিখেই দিই আমরা এইচ এর পরিবর্তে একটা h3, এটা হচ্ছে ডু হোয়াইল লুপ, আর এটাকে h3 দিলাম, এটা হচ্ছে হোয়াইল লুপ। এরপরে লুপের কথা কি বললাম, ফর লুপ নাকি, h3 ফর লুপ। ফর লুপও এটাও একই কাজ করে, বাট ফর লুপের জিনিস হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে 3টা, মানে এটার ভিতরে আপনাকে 3টা স্টেটে কাজ করতে হবে। প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন,
এইটা প্রথম দেখেন এখানে আমি যদি দিই তিনটা জিনিস, এই একটা জিনিস মানে তিনটা ঘর এখানে এ বি সি, তাহলে এটা কি বললাম প্রথম এই জায়গা জিনিস মানে শুরুটা হবে কোথায় থেকে, ফর লুপের তিনটা স্টেটমেন্ট থাকে সেই জিনিসটা এখানে আপনাকে জানতে হবে। ফর লুপের ক্ষেত্রে স্টেটমেন্ট হচ্ছে ডিফারেন্ট বিটু হোয়াইল লুপ, যে একটু পড়বেন, আমি তো অলরেডি বললাম একটু বাসায় দেখবেন। ফর লুপের ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আর হচ্ছে কি ইনক্রিমেন্ট হলে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট হলে ডিক্রিমেন্ট। তাহলে ইনিশিয়ালাইজেশন, তাহলে আমরা এখানে বললাম যে ঠিক আছে তুমি শুরু হবা হচ্ছে, মানে এখানে আমরা ভেরিয়েবল নিলাম লেট কে দিয়ে দিলাম, মানে অলরেডি তো আমি আইজে নিয়ে নিছি, অথবা ধরেন এখানে নাম নাম্বার সমান কি 0 একটা ভেরিয়েবল নিলাম, এবং এটা কি হবে নাম্বার যদি কি হয় 10 এর থেকে মানে এইটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এবং 10 এর থেকে ছোট হয়, তাহলে কি করব নাম্বারের সাথে এক এক করে যোগ করব এবং কি নাম্বারটা প্রিন্ট করব। এবং এটাকে যদি দেখি ঘুরে ফিরে কিন্তু একই জিনিস আসছে, বুঝছে না? এখন প্রশ্ন হতে পারে আসলে কি এই লুপের কাজ কি এরকম নাম্বারই প্রিন্ট করা? না, এটা দ্বারা আমরা বিভিন্ন ডাটা নিয়ে প্রিন্ট করতে পারি। এই যে একটু পরে আমরা জাস্ট তার কন্ডিশনের উপর বেস করে কি করতে আমার লুপটা ডাটা প্রিন্ট করে দেখাচ্ছে। এখন এই যে লুপের এক্সাম্পল দেখলেন নাম্বার প্রিন্ট করতে, এখন রিয়েল এক্সাম্পল আমাকে দেখতে হবে, রিয়েল এক্সাম্পল না বুঝবেন না, লুপ কাজ করতেছে এটা তো বুঝতেছেন কিভাবে কাজ করতেছে। তো তাহলে কন্ডিশন ইনিশিয়ালাইজেশন কন্ডিশন একটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো আরেকটা লুপ আছে হচ্ছে ফর ইন, আমরা এটা ফর এর কথা বললাম না, এটা ফর। আরেকটা আছে হচ্ছে ফর ইন। তো আমরা জাভাস্ক্রিপ্ট লুপ 6টা টোটালি, তো এটা আমরা ফর ইন লুপটা একটু দেখি। h3 জাস্ট ফর ইন লুপ। ফর ইন লুপটা মূলত আসলে অ্যারে নিয়ে যখন কাজ করা হয় তো তখন আমাদের, অথবা অবজেক্ট নিয়েও যদি কাজ করেন, অবজেক্ট শিখেলাম একটু আগে, অবজেক্টের ডাটা প্রিন্ট করতে গেলে আমি লুপ চালাতে পারি। তাহলে এখানে কিভাবে ইউজ করতে পারি, আমি অবজেক্ট হোক অ্যারে হোক, দেখেন আপনি নরমালি এর একটা অবজেক্ট বানাইছিলেন, আমি জাস্ট এটাকে লুপে একবারে দেখা দেখেন কি করবেন। প্রথমে একটু আগে শিখছিলেন কিভাবে, কারণ আমি পার্সনের নাম দেখাতে চাচ্ছি, তাহলে নরমালি যেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট দেন আর কনসোল ডট লগ দেন, ডকুমেন্ট রাইট পার্সন ডট আই কালার মানে তার চোখের রংটা কি ব্লু, আউটপুটটা কি আসবে এখন ব্লু আসবে না? তো এবং এটাকে যদি আমি এখানে আউটপুট দেই, দেখেন এখানে আউটপুটটা কি আসছে ব্লু কালার আসছে, মানে একটা করে। তার মানে এরপরে আমি যদি তার নাম দেখতে চাই তাহলে কি লিখতে হবে ফার্স্ট টাইম লিখতে হবে, তার মানে আমার যতক্ষণ ভেরিয়েবল আছে ততবার ডকুমেন্ট ডট রাইট লিখতে হবে না? এই যে বারটা, তাহলে এটাকে যদি আমি লুপে চালাই দেই, যে এখানে যা আছে একটা একটা করে প্রিন্ট করে কি, এটার ভিতরে আরো অবজেক্ট থাকতে পারে, অবজেক্টের ভিতর কি আবার অবজেক্ট থাকে না, পার্সন তার একটা না, আমি যদি বলি মাল্টিপল পার্সন থাকতে পারে না, অবজেক্টের ভিতরে তো অবজেক্ট থাকতে পারে, অ্যারের ভিতরে থাকতে পারে, তখন আমি এটা কিন্তু লুপে খুব সহজে প্রিন্ট করতে পারি। তাহলে এইভাবে বারবার প্রিন্ট না করে যদি আমি একবার প্রিন্ট দিই, দেখেন এখানে আমি যদি এভাবে বলি সিম্পল জিনিস, তো ফর ইন মানে ইন মানে হচ্ছে আপনি সহজ কথায় বলেন মানে হচ্ছে যখন মাল্টিপল আইটেম আছে আপনার ডাইন হাতে অনেক জিনিস আছে, একটা করে নেবেন বাম হাতে দিবেন পিন করে ছুঁয়ে দিবেন একটা করে, মানে মূল কথা হচ্ছে রাইট সাইডে আপনার রাইট হাতে অনেক আইটেম আছে, এখান থেকে একটা একটা করে নিয়ে বাম হাতে রাখবেন। এটার মানেই হচ্ছে পার্সনের ভিতরে কি অনেক পার্সনের ডাটা আছে, এখান থেকে এক্স এক্স হচ্ছে এটা যে কোনো নাম হতে পারে, আপনি যে কোনো নামে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই ফাইলটা যদি এখন রান করে দেখেন এখানে সব ডাটা জন ফার্স্ট নেম আসছে লাস্ট নেম আসছে তারপর কি আসছে এজ আসছে কালার আসছে, আসছে না? এটা আসছে। যেমন এখানে এটা তো অবজেক্ট দিয়ে বুঝলেন, যদি অ্যারে হতো এটা, ধরেন এখানে আরেকটা এক্সাম্পল আমরা দিই, ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা একটা এইচআর পিন করলাম, জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা কি এইচটিএমএল পিন করতে পারি না, এইচআর বা বিআর ট্যাগ, এইচআর হরিজন্টাল লাইন ফিট হবে, কি হবে একটা লাইন ফিট হবে নিচে, হ্যাঁ এই যে লাইন, এটা নিচে তো কিছু লিখি না এখনো ডকুমেন্ট রাইট। তাহলে এখানে ধরেন আমরা একটা ধরেন আপনার কাছে কি বলবো, আমরা যদি লুপ ফর লুপে ধরেন আপনার কাছে এখানে অনেক কালার আছে, অনেকগুলো কালারের নাম অথবা 10 জন বন্ধুর নাম লিখতে বললাম, মানে অ্যারে জিনিসটা কি, অ্যারে হচ্ছে ডলার সাইন, ধরেন এখানে বললাম সিটি, তো সিটি ইজ ইকুয়াল টু আমার এখানে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে, ডিস্ট্রিক্ট বা সিটি যেটাই বলি। আচ্ছা, তো আমি এখানে ঢাকা দিলাম, হ্যাঁ
এখন এরকম 10টা শহরের নাম লিখতে বললাম আপনি, তো নরমালি আপনি কি লিখবেন? এখন লেট তো একবার বেশি নেওয়া যায় না, লেট নেওয়া যায়, তাহলে একটা কাজ করতে পারতাম যে ভার্সিটি 1 কি বললাম 1, অথবা লেট দিয়ে দিলাম লেট সিটি কত 2, এরপরে 3। এই যে কাজগুলো করতেছি দেখেন, তারপরে দেখেন এটা অটো ধরে নিচ্ছে, মানে সিটি নামে নিতেই দিবে না, মানে 1 2 3 দিচ্ছে, তারপরে কিন্তু ভেরিয়েবলে ট্যাগ করতেছে। তো লেট না তো নিতে পারবো না। এখন ঘটনা আমি এটা ভার দিলাম, সেটা নয় সমস্যা না, ভারে কিন্তু এটা ধরে না, ধরে। তাহলে এখন এরকম 20টা শহরের নাম লিখতে হবে, তাহলে 20টা ভেরিয়েবল লিখতে হবে আপনাকে। প্রোগ্রামে যদি আমার ডাটা আরো বাড়ে তাহলে ভেরিয়েবল তো আরো বাড়বে। তো এইভাবে যদি একই সিমিলার ক্যাটাগরি ডাটা নিতে হয়, তাহলে আমরা এই প্রবলেম সলভের জন্য ইউজ করতে পারি অ্যারে, ইউজ করতে পারি অ্যারে। তো এই ফর ইন লুপটা মূলত আসলে অ্যারের জন্যই ব্যবহার করা হয়। তো অ্যারে না শিখে তার লুপ, যেমন এখানে অবজেক্ট থেকে করলেন, অ্যারে অথবা অবজেক্ট রিড করতে গেলে এই লুপ চালাই, মানে এই লুপটা লাগে বিশেষ করে। তো এখন এখানে এই জিনিসটাকে খুব সহজ আপনি করতে পারেন, কি করতে পারেন, লেট সিআই টিআইএস সিটিস, সিটিস ইজ ইকুয়াল টু জাস্ট কি লিখবেন দেখেন, সিম্পল একটা থার্ড ব্র্যাকেট, কি লিখলেন থার্ড ব্র্যাকেট, অথবা আবার নিউ অ্যারে এ ডাবল আর অ্যারে, আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন, আপনার কাছে যেটা সহজ মনে হয়। থার্ড ব্র্যাকেট দিলেও হবে, আবার কি নিউ অ্যারে কথাটা লিখলেও হবে। তো আমার মনে হয় কি আগেরটাই সহজ না। এখন এটার মধ্যে 10,000 ডাটাও যদি রেখেন, 10,000 সিটি নামও যদি রেখেন, ভেরিয়েবল কি একটা ভেরিয়েবল, হ্যাঁ এই একটা ভেরিয়েবলের মধ্যে এখানে হাজার হাজার ডাটা আছে, এবং প্রত্যেকের ভিতরে আমি যদি এখন এবার প্রত্যেকের আবার ইন্ডেক্স নাম্বারও আছে, তার মানে এটা হচ্ছে 0 1 2 এইভাবে আসবে 0 1 2। আমি যদি এখানে স্পেসিফিক দেখি console.log দেই, লগ সিটিজ এর ভিতরে দেন, আমি জাস্ট প্যারিস লেখাটা প্রিন্ট করব, কি করতে হবে বলেন তো, বলতে পারবেন কেউ? প্যারিসের এখানে ইন্ডেক্স নাম্বার হচ্ছে থার্ড ব্র্যাকেট হচ্ছে 1, সিটিজ, তাহলে 1 দিলে কি আসবে এখন এটা আসবে। দেখেন আমি যদি এখন এটাতে চাই ইনস্পেক্ট করি, যেহেতু কনসোলে প্রিন্ট করছি আমি, আসছে প্যারিস, তার মানে এখন এটা আমি যদি 0 1 2 দিলে কি আসবে, নিউ ইয়র্ক আসবে। তাহলে প্রত্যেক ইন্ডেক্স নাম্বার আছে। এখন এরকম ডাটা আছে যে আপনার 100, তা আমি একটা একটা করে প্রিন্ট করবো না লুপে করবো? এখন সমস্ত ডাটাকে লুপে করে প্রিন্ট করে দেখাতে হবে, আমাকে সবই দেখাইতে হবে, আমার একটা দেখাইলে হবে না, তখন কি লাগবে, লুপ লাগবে। তাহলে এই লুপটা খুব সহজ লুপ, কি করতে হয়, ফর ইন, কি লিখবো ফর ইন। তাহলে আমার বাম হাত কোনটা বলেন, সিটি, এটা হচ্ছে আমার ভেরিয়েবল, ইন, আর সিটি হচ্ছে এইটা, এরপরে এটা জাস্ট, তার মানে এখান থেকে একটা করে নিব, কার মধ্যে রাখবো, এটার মধ্যে রাখবো। আর সিটির ভিতরে ওর কি আছে, এখন এটা আবার বলতে পারেন স্যার সিটি আবার সিটি কেন লিখলেন, আমি যদি সরাসরি এই সিটি কথাটা লিখি তাহলে আসবে হচ্ছে 0 1 2, শুধু সিটি লিখলে আসবে কি 0 1 2 আসবে। দেখেন আসছে, কোথায় বললাম আমরা এখানে এইটার, ও এইটার প্যাকেট ক্লোজিং দিলেন দেখছেন, এই আসছে 0 1 2। তো আমার তো নাম দেখাইতে হবে, আমি তো ইন্ডেক্স নাম্বার দেখাইলে হবে না, মানে এইভাবে যখন করছেন এখান থেকে এখানে রাখছেন না, ইন্ডেক্স নাম্বার রাখছেন, তো সেই জন্য কি করতে হবে, ইন্ডেক্স নাম্বারটাকে দিতে হবে কার সামনে, এই সিটি যে অ্যারেটা তার লিখতে হবে সিটিজ, তারপরে এই ইন্ডেক্স নাম্বার, এই সিটি ভিতরে কি 0 1 2 আর এই ভ্যালু। এখন আপনার এই ডাটাটা আসবে, আসছে লন্ডন প্যারিস। এখন এখানে 500 ডাটা থাকলে কি লুপ কি করবে, সব প্রিন্ট করবে যতক্ষণ পর্যন্ত ডাটা পাবে। এটা হচ্ছে আননোন। আপনার হোয়াইল লুপের ক্ষেত্রে, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আপনার বাউন্ডারি ছিল যে এটা 10 পর্যন্ত ঘুরবে, এটা নিশ্চিত আপনি, বা 9 পর্যন্ত ঘুরবে, বাট এইসব ক্ষেত্রে তো আপনি আননোন, যদিও দেখতেছেন 3টা, বাট এটা কত গুণ আসবে সেটা আপনি বলতে পারবেন না। এই আননোন ডাটা পড়তে গেলে মূলত আসলে এইটুকু, এটা কিন্তু ফর লুপ দ্বারা করা যাবে। তো ফর লুপ দ্বারা করতে গেলে আবার লেন্থ বের করতে হবে, অ্যারে লেন্থ বের করতে হবে। তো এই হচ্ছে কাজ। আর আরেকটা লুপ আছে ফর অফ, সেটা শুধুমাত্র লেখা প্রিন্ট করা যায় না, যেমন এখানে জাস্ট এটা শেষ হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি আপনাদের এটা দিয়ে করে, যেমন হচ্ছে ফর অফ, এটাকে বলতেছি অফ, মানে এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম লেট কোম্পানি অথবা কান্ট্রি, কান্ট্রি সমস্যা, আমি এখানে বাংলাদেশ কথাটা রাখলাম, সরি বাংলাদেশ। এখন এখান থেকে প্রত্যেকটা ক্যারেক্টার যদি আমি পড়তে চাই,
প্রত্যেকটা ক্যারেক্টার, তাহলে এখান থেকে এটা দিলাম, এটাকে বললাম ফর অফ, ইনের পরিবর্তে কি বললাম অফ, এটা হচ্ছে আর বা একটা ভেরিয়েবল নিলাম এক্স। তাহলে এই এক্সটাকে যদি আমি এখন এখানে প্রিন্ট করি তাহলে দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ড প্রিন্ট আসছে। মানে এটা স্ট্রিং করার জন্য, মানে এই লুপটা ইউজ করা হয় হচ্ছে একটা লেখার ভিতর প্রত্যেকটা ক্যারেক্টার রিড করতে গেলে এই লুপ লাগে, এটাই হচ্ছে ফর লুপ। তো এখানে আরো এক্সাম্পল আছে, একটু দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। তো আপাতত দেখতে থাকেন, আমি নামাজটা পড়ে আসি, আর যারা উনি চলে যাবে।